দিব। আজকে আমরা দেখব হচ্ছে এশিয়া। একজন মনে হয় প্রশ্ন করেছিলেন যে ইন্টারন্যাশনাল এই স্লাইড এবং প্রশ্ন ব্যাংক পড়লে কতটুকু কভার করবে। দেখেন, আমাদের সর্বশেষ যে 47 বিসিএস পরীক্ষা ছিল, সেখানে ইন্টারন্যাশনালের যে 20টা প্রশ্ন, এই 20টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্নের উত্তর ছিল না। আর বাকি যেই 19টা প্রশ্ন ছিল, এই 19টা প্রশ্নের মধ্যে 16টা প্রশ্ন হচ্ছে স্লাইড এবং প্রশ্ন ব্যাংক থেকে আসলে কমন ছিল। প্রশ্ন ব্যাংক বলতে একদমই হচ্ছে যে একদম ডিপ কোশ্চেন ওরকম না, সবগুলোই মোটামুটি স্লাইডে ছিল। এবং 48 বিসিএস এর যে প্রশ্নটা, সেখানে ইন্টারন্যাশনালের যেই 20 মার্কস ছিল, সেই 20 মার্কসের মধ্যে তাও কমন ছিল হচ্ছে 16। তো আমি কখনোই 100% কমনের নিশ্চয়তা আপনাকে দিব না, এটা আমার পক্ষে আসলে সম্ভব না। তবে আপনি এটুকু শিওর থাকতে পারেন যে আপনারাও যে পরীক্ষাতে বসতে যাচ্ছেন আগামী 15-20 দিন পরে, সেখানেও ইনশাল্লাহ 20-এর মধ্যে অন্তত 16 থেকে 17 মার্কস আপনি হচ্ছে কমন পাবেন। এটা আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি আমার স্লাইড এবং হচ্ছে যে থেকে, স্লাইড এবং হচ্ছে যে আম, প্রশ্ন ব্যাংক থেকে। আচ্ছা, যাই হোক, আমরা এখন দেখব হচ্ছে এশিয়া এক। এশিয়া মহাদেশটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। কারণ হলো যে আমরা হচ্ছে এই মহাদেশে আছি, এটা একটা কারণ। আর আরেকটা যেটা কারণ, সেটা হচ্ছে যে আম, এইখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গা আছে, যেটা ভূ রাজনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ। আমরা এশিয়া মহাদেশ সম্পর্কে জানার আগে এশিয়া মহাদেশের কিছু টুকটাক তথ্য জানবো। যেমন পৃথিবীতে আয়তনের দিক থেকে এশিয়া মহাদেশ হচ্ছে সব থেকে বড় এবং জনবহুল মহাদেশ হচ্ছে এশিয়া। এবং এইখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। সেটা হচ্ছে যে এই এশিয়ার উত্তরে, অর্থাৎ উত্তর দিকে রয়েছে উত্তর মহাসাগর, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে প্রশান্ত মহাসাগর এবং পশ্চিমে হচ্ছে ইউরাল পর্বত, ইউরাল নদী আছে, কৃষ্ণ সাগর, ভূমধ্যসাগর, লোহিত সাগর ইত্যাদি অবস্থিত। এই পড়াগুলো আমরা একটু পরে ম্যাপে দেখব। ম্যাপে দেখলে হচ্ছে এই জিনিসটা ভালো করে মনে থাকবে। দেখেন, এখানে একটা কথা রয়েছে, ইউরাল পর্বত। এই ইউরাল পর্বতমালার একদিকে হচ্ছে ইউরোপ এবং আরেক দিকে হচ্ছে এশিয়া। মহাদেশগুলোর মধ্যে কোনো কাঁটাতারের বেড়া থাকে না। আমরা যেমন একটা দেশের সাথে আরেকটা দেশের কাঁটাতারের সীমানা দেখি, বেড়া দেখি, মহাদেশগুলোর মধ্যে কিন্তু এই ধরনের কাঁটাতারের সীমানা থাকে না। তাহলে এই মহাদেশগুলোর সীমানা নির্ধারিত হয় কিভাবে? সাধারণত যে কোনো ধরনের প্রাকৃতিক কোনো কিছু দিয়ে আসলে মহাদেশগুলোর সীমারেখা নির্ধারিত হয়। যেমন এশিয়া এবং ইউরোপের মধ্যে যেই সীমারেখাটা বা যেই জায়গাটা সীমারেখা হিসেবে ধরা হয়, সেটা হচ্ছে ইউরাল পর্বত। এই ইউরাল পর্বতের পূর্ব যে পাশটা, সেটা হচ্ছে এশিয়ার অংশ, এবং পশ্চিমের যে অংশটা, সেখান থেকে আসলেই ইউরোপ মহাদেশ শুরু হয়। তো এখানে আরো কিছু টুকটাক তথ্য আছে, যেমন এশিয়ার সর্বোচ্চ বিন্দু হচ্ছে মাউন্ট এভারেস্ট, এশিয়ার সর্বনিম্ন বিন্দু হচ্ছে মৃত সাগর, এশিয়ার বৃহত্তম সাগর হচ্ছে দক্ষিণ চীন সাগর। এটা কেবল এশিয়ার বৃহত্তম মহাসাগর নয়, এটা পৃথিবীরই বৃহত্তম সাগর। এশিয়ার বৃহত্তম দ্বীপ হচ্ছে বর্নিও, এশিয়ার গভীরতম হ্রদ বৈকাল, দীর্ঘতম নদী ইয়াংশিকিয়াং, বৃহত্তম ডেজার্ট বা মরুভূমি হচ্ছে গোবি, এশিয়ার বৃহত্তম সমভূমি পশ্চিম সাইবেরীয় সমভূমি, বৃহত্তম দেশ চীন, ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ, সর্বপশ্চিমের বিন্দু বেবা অন্তরীপ এবং এশিয়ার বৃহত্তম অরণ্য হচ্ছে তৈগা। এগুলো হচ্ছে টুকটাক তথ্য। এখান থেকে দেখা যায় যে মাঝে মধ্যে পরীক্ষায় প্রশ্ন আসে। তবে এইগুলো কিন্তু, এগুলো আন্তর্জাতিক বিষয়াবলী থেকেও ভূগোলের জন্য বেশি ইম্পর্টেন্ট। তো মাঝে মধ্যে দেখা যায় যে ভূগোলের কিছু টপিক থেকে আন্তর্জাতিক প্রশ্ন চলে আসে। এশিয়া মহাদেশকে টোটাল 5টা ভাগে ভাগ করা যায়, কিন্তু এইখানে আপনি যে ম্যাপটা দেখতে পাচ্ছেন, কেউ যদি একটু গুনে থাকেন তাহলে দেখবেন যে এখানে আসলে 6টা জায়গার নাম দেওয়া আছে। যেমন সাউথ ইস্ট এশিয়া, ইস্টার্ন এশিয়া, সাউদার্ন এশিয়া, সেন্ট্রাল এশিয়া এবং হচ্ছে ওয়েস্টার্ন এশিয়া। এবং এর উপরের দিকে রয়েছে নর্দার্ন এশিয়া। আপনারা নিশ্চয়ই জানেন যে একটা মানচিত্রের সবসময় উপরের যে দিকটা থাকে সেটা হয় নর্থ, মানে উত্তর দিক, এবং নিচের যে দিকটা থাকে সেটা হয় সাউথ, দক্ষিণ দিক। আপনি যদি নর্থের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকেন, তাহলে আপনার ডান দিকটা হবে ইস্ট বা পূর্ব দিক, এবং আপনার বাম দিক হবে ওয়েস্ট বা পশ্চিম দিক। তাহলে এই মানচিত্রের ক্ষেত্রে সবসময় আপনারা দিক নির্ণয়ের ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবেন যে কোনটা নর্থ, কোনটা ইস্ট এবং কোনটা ওয়েস্ট এবং কোনটা হচ্ছে সাউথ। তাহলে এইটা মানচিত্র দেখাটা কেন গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে মানচিত্র দেখে আসলে অনেক কিছুই বোঝা যায়, জানা যায়। কিভাবে বোঝা যায়, জানা যায়, আমরা একটু পরে দেখব। তো এখানে দেখেন, এই যে নর্দার্ন এশিয়ার যে অংশটুকু আছে, এই অংশটুকু হচ্ছে রাশিয়ার অংশ। এই পুরোটাই হচ্ছে রাশিয়ার অংশ, কিন্তু রাশিয়ার এই অংশটাতে
তেমন মানুষজন বাস করেন না, কারণ এই অংশটা সবসময়ই বরফে ঢাকা থাকে এবং এটা মানুষের বসবাসের উপযোগী নয়। কিন্তু রাশিয়ার ম্যাক্সিমাম পোর্শনই হচ্ছে এইটা, এবং রাশিয়ার ম্যাক্সিমাম পোর্শন এশিয়া মহাদেশে পড়েছে, আর অল্প একটু পোর্শন পড়েছে ইউরোপে। কিন্তু রাশিয়া নিজেকে এশিয়ার দেশ বলে মনে করে না, সে নিজেকে ইউরোপের দেশ বলেই মনে করে। কেন? কারণ হচ্ছে রাশিয়ার ম্যাক্সিমাম মানুষজন ইউরোপের পোর্শনটাতেই বাস করে, এবং পলিটিক্যালি রাশিয়া ইউরোপের সাথেই কানেক্টেড। এই কারণে রাশিয়ার ম্যাক্সিমাম পোর্শন এশিয়া মহাদেশে পড়লেও রাশিয়া নিজেকে এশিয়ার দেশ বলে মনে করে না। তাহলে আমরা ভৌগোলিকভাবে যে 5টা অঞ্চলে ভাগ করা যায় সেটাকে সেখানে আসলে নর্দার্ন এশিয়াকে ধরা হয় না। তো দক্ষিণ এশিয়াতে টোটাল 8টা দেশ রয়েছে। 8টা দেশের মধ্যে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, পাকিস্তান, ভারত এবং আফগানিস্তান, এই দেশগুলো হচ্ছে 8টা দেশ। এবং এই 8টা দেশ নিয়ে কিন্তু দক্ষিণ এশিয়ার একটা আঞ্চলিক সহযোগিতা সংস্থা রয়েছে, যেটার নাম হচ্ছে সার্ক। এখন কিন্তু যে কোনো পরীক্ষার জন্য সার্ক খুব ইম্পর্টেন্ট। দক্ষিণ এশিয়ার থেকে আমরা একটু পূর্ব দিকে যাব, দক্ষিণ পূর্ব দিকে যাব, সেখানে রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হচ্ছে 11টা: ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন্স, ভিয়েতনাম, মায়ানমার, লাওস, কম্বোডিয়া, ব্রুনাই এবং হচ্ছে তিমুর লিস্তে। এই মাঝে মধ্যে পরীক্ষাতে আসে যে নিচের কোনটি পূর্ব এশিয়ার দেশ, সরি, নিচের কোনটি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ, অথবা নিচের কোনটি দক্ষিণ এশিয়ার দেশ। তো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হচ্ছে টোটাল 11টা। এই 11টা দেশের নাম আপনি মনে রাখতে পারেন একটা সহজ সূত্র দিয়ে। আমি কোনো ছন্দ আসলে কখনোই প্রমোট করি না। আপনারা হয়তো আমার ক্লাসে এটা খেয়াল করেছেন, আমি কখনোই আসলে ছন্দ টন্দ আমার স্লাইডে রাখি না, কারণ আমার কাছে এগুলো খুব ভালো জিনিস মনে হয় না। আমার কাছে মনে হয় যে ছন্দ দিয়ে পড়লে দেখা যাবে যে এই ছন্দগুলাই একসময় আপনার মাথায় হচ্ছে গোলায়া যায়, যে ছন্দ আপনি দিয়ে কোন একটা কিছু মনে রেখেছেন, কিন্তু ছন্দ মনে রাখবেন আপনি কোন ছন্দ দিয়ে আসলে। তা আমি যে মনে রাখি সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনি মনে রাখতে পারেন এইভাবে যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং ব্রুনাই, এই 4টা দেশ হচ্ছে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ, বা এখানে মুসলমানদের সংখ্যা মোটামুটি বেশি। তাহলে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই, এই এই গেল 4টা দেশ। এরপরে আপনি মনে রাখতে পারেন হচ্ছে ইন্দো চায়না। ইন্দো চায়নার মূলত দেশ ছিল লাওস, ভিয়েতনাম এবং কম্বোডিয়া, এই তিনটাকে বলা হয়তো ইন্দো চায়নার দেশ। এবং এখন এই লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়ার সাথে থাইল্যান্ড এবং মায়ানমারকেও ইন্দো চায়নার দেশ বলে মনে করা হয়। তাহলে এখানে রয়েছে 4টা দেশ: লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ড, মায়ানমার। এই হচ্ছে এখানে 5টা দেশ, আর আগে আপনি পড়েছেন 4টা দেশ, তাহলে 5 4 9। বাকি থাকলো কোনটা? ফিলিপাইন্স এবং হচ্ছে তিমুর লিস্তে। এই হচ্ছে টোটাল 11টা দেশ। এর মধ্যে এই যে তিমুর লিস্তে, বা এটাকে ইস্ট তিমুর বা পূর্ব তিমুরও বলা হয়ে থাকে, এই ইস্ট তিমুর হচ্ছে ইন্দোনেশিয়ার অংশ ছিল, পরবর্তী তারা ইন্দোনেশিয়া থেকে আলাদা হয়ে যায়। ইন্দো চায়না, যেটা কিছুক্ষণ আগেই আসলে বলছিলাম, ইন্দো চায়নার মূলত এই ভিয়েতনাম, লাওস এবং কম্বোডিয়া, এই 3টা দেশকে স্পেসিফিক ভাবে ইন্দো চায়না বলা হতো। কেন ইন্দো চায়না বলা হতো? এই 3টা দেশে ফ্রান্সের উপনিবেশ ছিল, এই 3টা দেশ হচ্ছে ফ্রান্সের কলোনি ছিল। ফ্রান্স এখানে এই 3টা দেশকে শাসন করত। তো তখন ফ্রান্স এই জায়গাটার নাম দিয়েছিল ইন্দো চায়না। ইন্ডিয়া প্লাস হচ্ছে চায়না থেকে এই নামটা আসছে, কারণ এই অঞ্চলটাতে চায়নার বৈশিষ্ট্য দেখা যেত, আবার ইন্ডিয়ার বৈশিষ্ট্য দেখা যেত, এই কারণে এই অঞ্চলটার নাম দেওয়া হয়েছিল ইন্দো চায়না। তো যখন এখান থেকে কলোনি ইরাটা শেষ হয়ে যায়, তখন এই থাইল্যান্ড এবং মায়ানমারকেও একসাথে ইন্দোচায়না দেশ বলে মনে করা হয়। তাহলে এইটা কখনো আসবে না পরীক্ষাতে যে ইন্দোচায়না দেশ কয়টা। পরীক্ষাতে যেটা আসতে পারে সেটা হচ্ছে ইন্দোচায়নার কোনটি ইন্দোচায়না দেশ বা কোনটি ইন্দোচায়না দেশ নয়। তাহলে কে 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 এখানে ইন্দোচায়না দেশ? ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, মায়ানমার, থাইল্যান্ড। আপনি এটা এভাবে মনে রাখতে পারেন যে ভিয়েতনাম, লাওস এবং কম্বোডিয়া, এর সাথে রয়েছে থাইল্যান্ড এবং হচ্ছে মায়ানমার। পৃথিবীর খুব কম দেশের মধ্যে একটা দেশ হচ্ছে থাইল্যান্ড, যেটা কখনোই কারো কলোনি ছিল না। কোনো দেশেরই থাইল্যান্ড আসলে কলোনি ছিল না, থাইল্যান্ডকে কেউ আসলে শাসন করে নাই কোনো দেশ। এরপর আমরা চলে যাব দূর প্রাচ্যে। দূর প্রাচ্য বলতে এখানে আসলে কেন দূর প্রাচ্য বলা হচ্ছে? প্রাচ্য মানে হচ্ছে পূর্ব দিক। পূর্ব দিকের যে দেশগুলো আছে সেগুলোকে বলা হয় প্রাচ্য, আর পশ্চিম দিকের যেই দেশগুলো আছে সেগুলোকে বলা হয় ওয়েস্টার্ন কান্ট্রিজ বা পশ্চিমা দেশ। তো দূরের দেশ, পূর্বের দেশ, প্রাচ্য সেটা বুঝলাম, কিন্তু দূরপ্রাচ্য কেন আসলে বলা হচ্ছে? দূরপ্রাচ্য বলার কারণ হলো, যখন যখন হচ্ছে যে এই যে পৃথিবীর, এটা হচ্ছে আপনার মানচিত্র, আমি এখান থেকে একটু দেখাই যে যখন এই যে অঞ্চলগুলো, এগুলো ছিল ইউরোপের দেশ। ইউরোপের এই দেশের মানুষগুলো যখন পূর্ব দিকে যেত, চায়নাতে যখন আসতো, তখন তারা এই মাঝখানের যে অঞ্চলগুলো আছে এই অঞ্চলেতে এসে বিশ্রাম নিত।
তো তারা হচ্ছে পূর্ব দিকে যাবে, এখানে এসে তারা বিশ্রাম নিত, এই কারণে এই জায়গাটার তারা নাম দিয়েছিল মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্য। আর এই মধ্যপ্রাচ্য থেকে যখন আরো পূর্বের দিকে তারা যেত, তখন এই অঞ্চলগুলো তারা নাম দিয়েছিল ফার ইস্ট বা দূরপ্রাচ্য। সেখান থেকে আসলে দূরপ্রাচ্যের নামটা আসছে। তো দূরপ্রাচ্যের দেশ হচ্ছে টোটাল 5টা: চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং হচ্ছে মঙ্গোলিয়া। এরপরে আসেন মধ্য এশিয়ার দেশ। মধ্য এশিয়ার দেশ হচ্ছে টোটাল 5টা। এই 5টা দেশ হচ্ছে কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং হচ্ছে উজবেকিস্তান। তবে কেউ কেউ মধ্য এশিয়ার দেশ বলে আফগানিস্তানকেও ধরে থাকেন। তবে আফগানিস্তান যেহেতু সার্কের সদস্য, এই কারণে আফগানিস্তানকে আমরা দক্ষিণ এশিয়ার দেশ বলেই ধরে নিব। আর মধ্য এশিয়ার মধ্যে এই 5টা দেশকে আমরা ধরে নিব। মধ্যপ্রাচ্য, মধ্যপ্রাচ্য কেন বলা হয় সেটা অলরেডি আপনাদেরকে বলে ফেলেছি। মধ্যপ্রাচ্যের দেশ এক্স্যাক্টলি কয়টা এটা নিয়ে আসলে বিভিন্ন সোর্সে বিভিন্ন রকম তথ্য দেওয়া আছে। সুতরাং আপনার এটা মুখস্থ করার প্রয়োজন নাই যে মধ্য এশিয়ার দেশ 15টা। যেটা মনে রাখতে হবে যে মধ্য এশিয়ার দেশ আসলে কোনগুলো। এই দেশগুলোর নামটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, ইরান, ইরাক, ইসরায়েল, জর্ডান, লেবানন, সিরিয়া, তুরস্ক, ইয়েমেন, ওমান, কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং হচ্ছে প্যালেস্টাইন। এরাই হচ্ছে মূলত মধ্যপ্রাচ্যের দেশ। তো মধ্যপ্রাচ্যের এই যে 15টা দেশ না 16টা দেশ, এটা পরীক্ষাতে কখনো আসবে না। পরীক্ষাতে আসলে এরকম আসতে পারে যে নিচের কোনটি মধ্যপ্রাচ্যের দেশ অথবা নিচের কোনটি মধ্যপ্রাচ্যের দেশ নয়। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই যে এতক্ষণ ধরে আপনি বললেন যে মধ্যপ্রাচ্যের দেশ হচ্ছে 15টা, দক্ষিণ এশিয়ার দেশ হচ্ছে 8টা, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হচ্ছে 11টা, তাহলে এশিয়ার দেশ কয়টা? এশিয়ার দেশ এক্স্যাক্টলি কয়টা এটা নিয়েও আসলে বিতর্ক আছে। কারণ হলো, যেহেতু মহাদেশগুলোর এক্স্যাক্টলি কোনো বাউন্ডারি থাকে না, এই কারণে এশিয়ার বা একটা মহাদেশের দেশ আসলে এক্স্যাক্টলি কয়টা এটা মনে করাটা একটু বা ধরে নেওয়াটা একটু ডিফিকাল্ট। কারণ কিছু কিছু দেশ আছে যে তারা আম, একটা মহাদেশে সম্পূর্ণভাবে অবস্থান করলেও বা ম্যাক্সিমাম পোর্শন একটা মহাদেশে থাকলেও তারা অন্য দেশের হিসেবে নিজেদেরকে মনে করে। যেমন ধরুন তুরস্ক, তুরস্কের ম্যাক্সিমাম পোর্শনটাই পড়েছে এশিয়াতে, কিন্তু সে নিজেকে ইউরোপের দেশ বলে মনে করে, কারণ সে ইউরোপের রাজনীতির সাথে ইনক্লাইন্ড। হ্যাঁ, তো এই কারণেই এশিয়ার এক্সাক্ট দেশ কয়টা এটা পরীক্ষাতে কখনো আসবে না। তবে জাতিসংঘ অনুযায়ী এশিয়ার স্বাধীন দেশের সংখ্যা হচ্ছে 44টা। তাহলে আপনি 44 সংখ্যাটা মাথায় রাখতে পারেন যে এশিয়ার স্বাধীন দেশের সংখ্যা হচ্ছে 44। তবে আমার কাছে মনে হয় না এই প্রশ্ন পরীক্ষাতে আসবে। এইখানে এশিয়ার বিভিন্ন দেশের কান্ট্রি ক্যাপিটাল দেওয়া আছে। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, নাইস টু নো, আপাতত এটা পড়ার কোনো প্রয়োজন নাই। এখন আসেন আমরা যে গুরুত্বপূর্ণ একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে এশিয়ার কোন দিকে কোন প্রণালী আছে। এই প্রণালী থেকে কিন্তু 47 একটা প্রশ্ন আসছে এবং এই প্রশ্নটা ছিল খুবই প্রায়োগিক একটা প্রশ্ন, আমরা সেটা আলোচনা করব। প্রণালী মানে কি এটা আগে একটু বুঝতে হবে। দেখেন, পৃথিবীর 3 ভাগ হচ্ছে জল, 1 ভাগ হচ্ছে স্থল, 4 ভাগের 3 ভাগই হচ্ছে জল। এটা আমরা হচ্ছে যে আম, পড়েছি। তো আম, এখন এই জলভাগগুলো বিভিন্ন নামে হচ্ছে এগুলোকে ভাগ করা হয়েছে। যেমন একটু বড় যে জলরাশিগুলো আছে সেগুলোকে বলা হয় মহাসাগর, ইংরেজিতে হচ্ছে ওশেন। তার থেকে ছোট যে জলরাশিগুলো সেগুলোকে বলা হয় সাগর বা হচ্ছে সি। আবার এই সি এর মধ্যে আর একটু ছোট যেগুলা সেগুলোকে বে বলা হয় অথবা গালফও বলা হয়। তো এই সমস্ত সাগর এবং মহাসাগরগুলোর মধ্যে দেখা যায় যে এক সাগর থেকে আরেক সাগর বা এক মহাসাগর থেকে আরেক মহাসাগরে যাওয়ার জন্য কিছু সরু জলপথ রয়েছে বা কিছু বলতে পারেন যে চিপা গলি রয়েছে। এই চিপা গলি বা সরু জলপথগুলোকে বলা হয় স্ট্রেইট বা প্রণালী। ইংরেজিতে বলা হয় স্ট্রেইট, বাংলাতে বলা হয় প্রণালী। যেমন এই যে দেখেন, এই যে আপনি যদি এই যে এইখান থেকে যদি আপনি এইখানে আসতে চান, এই জায়গাটি একটা ছোট সরু গলি আছে। আবার দেখুন যে এইখান থেকে যদি আপনি এইখানে আসতে চান, এইখানে একটা ছোট সরু গলি আছে। হ্যাঁ, এইখানে একটা ছোট সরু গলি আছে। এই গলিগুলোকেই বলা হয় স্ট্রেইট। তো আমরা আমাদের প্রণালীর জার্নিটা শুরু করব হচ্ছে এই জায়গাটা থেকে। এখানে আমাদের জন্য অপেক্ষা করছে বেরিং প্রণালী বা স্ট্রেইট অফ বেরিং বা বেরিং স্ট্রেইট। এই বেরিং স্ট্রেইটটা 2টা মহাদেশের মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে। এর একদিকে রয়েছে আমেরিকা বা আরো স্পেসিফিক ভাবে বললে হচ্ছে নর্থ আমেরিকা, এবং আরেক পাশে রয়েছে এশিয়া মহাদেশ। এবং এটা হচ্ছে রাশিয়ার বিশাল যে পোর্শনটা যেটা এশিয়া মহাদেশে পড়েছে ওই অঞ্চলটা। এবং এইখানে রয়েছে নর্থ আমেরিকার আলাস্কা, আর স্পেসিফিক ভাবে বললে যুক্তরাষ্ট্রের আলাস্কা। তাহলে যদি প্রশ্ন আসে যে এশিয়া থেকে আমেরিকাকে পৃথক করেছে কোন প্রণালী, তাহলে আপনি উত্তর করবেন বেরিং প্রণালী। এই বেরিং প্রণালীটা একদিকে যুক্ত করেছে চুক্সি সাগরের
সাগরকে আরেকদিকে বেরিং সি অথবা বেরিং সাগরের সাথে যুক্ত করেছে। তবে এটা কোন সাগরকে যুক্ত করেছে এটা খুব একটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যে বেরিং প্রণালী আসলে কাকে কাকে আলাদা করেছে। বেরিং প্রণালীর পরে আপনি যদি, এই দিকে ছিল বেরিং প্রণালী, আপনি যদি একটু সামনের দিকে আগান তাহলে আপনি পেয়ে যাবেন একটা খুব গুরুত্বপূর্ণ প্রণালী যেটার নাম হচ্ছে মালাক্কা প্রণালী বা স্ট্রেইট অফ মালাক্কা। এই মালাক্কা প্রণালীটা ভূ রাজনৈতিকভাবে বা জিও পলিটিক্যালি খুবই খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ হলো এখানে হচ্ছে চায়না, এবং চায়নার যে পণ্য পরিবহন হয় বিভিন্ন দেশে, বাণিজ্য জাহাজগুলো চায়নার দিকে যায়, সেগুলো সবসময় হচ্ছে এই ম্যাক্সিমাম ক্ষেত্রেই মালাক্কা প্রণালীটা ব্যবহার করে। কারণ যদি ইন্ডিয়ান ওশেন থেকে সাউথ চায়না সি তথা চায়না থেকে যেতে চায় তাহলে সব থেকে সহজ পথ হচ্ছে এই মালাক্কা প্রণালী ধরে সাউথ চায়না সিতে যাওয়া। এই কারণেই এই মালাক্কা প্রণালী হয়ে চীনের অনেক জাহাজ কিন্তু তারা যাতায়াত করে। এই কারণেই মালাক্কা প্রণালীটা ইম্পর্টেন্ট। তো এই মালাক্কা প্রণালীটা একদিকে যুক্ত করেছে বঙ্গোপসাগরকে এবং আরেকদিকে যুক্ত করেছে জাভা সাগরকে। তো আপনি যদি আরেকটু ভালো করে খেয়াল করেন দেখবেন যে এই হচ্ছে বঙ্গোপসাগর, এই যে এটা হচ্ছে বে অফ বেঙ্গল, আর এইখানের যে একটা সাগর রয়েছে, এই যে এই সাগরটা, এই সাগরটাকে বলা হয় আন্দামান সি। তো পরীক্ষাতে বঙ্গোপসাগর থাকার সম্ভাবনা সব থেকে বেশি, তবে যদি কেউ একটু প্যাচের প্রশ্ন করতে চায় সেক্ষেত্রে আন্দামান সাগরও অপশনে থাকতে পারে। যে কোনো একটা থাকবে, হয় আন্দামান সাগর থাকবে না হয় হচ্ছে বঙ্গোপসাগর থাকবে। তাহলে এই মালাক্কা প্রণালী, জাভা সাগর, এই যে এটা, এই যে এটা হচ্ছে এই যে এই অঞ্চলটা, এই যে এই অঞ্চলটা, এটা হচ্ছে জাভা সাগর, এই যে এটা হচ্ছে জাভা সাগর। এই জাভা সাগর থেকে আপনি আন্দামান সাগর অথবা যদি বঙ্গোপসাগরে যেতে চান তাহলে আপনাকে মালাক্কা প্রণালী হয়ে যেতে হবে। এই মালাক্কা প্রণালীর একদিকে রয়েছে মালয়েশিয়া এবং আরেকদিকে রয়েছে ইন্দোনেশিয়ার সুমাত্রা। এই মালাক্কা প্রণালী থেকে আমরা চলে যাব হচ্ছে এই জায়গাটাতে, আমরা এখানে ছিলাম, আমরা চলে যাব এই জায়গাটাতে। এই জায়গাটাতে আমাদের জন্য অপেক্ষা করছে হরমুজ প্রণালী বা স্ট্রেইট অফ হরমুজ। আন্তর্জাতিক তেল ব্যবসার ক্ষেত্রে এই হরমুজ প্রণালী খুবই গুরুত্বপূর্ণ একটা রুট। কারণ হলো এই হরমুজ প্রণালী হয়েই এই পার্সিয়ান গালফের তীরের যে দেশগুলো আছে সবগুলি হচ্ছে তেল গ্যাস উৎপাদন করে এবং রপ্তানি করে, এবং এই ম্যাক্সিমাম তেল গ্যাস উৎপাদনকারী যে জাহাজগুলো রয়েছে, ট্রান্সপোর্টেশনের জন্য যে জাহাজগুলো আছে সেগুলো আসলে এই মালাক্কা, সরি, হরমুজ প্রণালী হয়ে হচ্ছে যাতায়াত করে। এবং এই হরমুজ প্রণালীটা নিয়ন্ত্রিত হয় হচ্ছে ইরানের মাধ্যমে, বা ইরান এটা হচ্ছে নিয়ন্ত্রণ করে। এই কারণে ইরানের উপরে যদি কোনো নিষেধাজ্ঞা আসে বা যদি কেউ হামলা করে তখন ইরান প্রায় বলে যে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিবে। তাহলে এই হরমুজ প্রণালী যুক্ত করেছে কাকে? একদিকে হচ্ছে গালফ অফ ওমান, আর আরেকদিকে হচ্ছে পার্সিয়ান গালফ বা পারস্য উপসাগর। আবার এই গালফ অফ ওমান ধরে আপনি যদি একটু সামনের দিকে আগান তাহলে আপনি পেয়ে যাবেন অ্যারাবিয়ান সি বা আরব সাগর। তাহলে এই হরমুজ প্রণালী যুক্ত করেছে কাকে? একদিকে হচ্ছে পার্সিয়ান গালফ এবং আরেকদিকে হচ্ছে গালফ অফ ওমান। গালফ অফ ওমান যদি অপশনে না থাকে তাহলে আপনি অবশ্যই অপশনে পাবেন অ্যারাবিয়ান সি। তাহলে অ্যারাবিয়ান সিটা আপনি দাগাবেন। আর এটা পৃথক করেছে কাকে? একদিকে হচ্ছে ইরান এবং আরেকদিকে হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস বা সংযুক্ত আরব আমিরাত। দেখুন 47 বিসিএস একটা খুব সুন্দর প্রশ্ন আসছিল। সেই প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশ কোন দুইটা গুরুত্বপূর্ণ প্রণালীর মাঝখানে অবস্থিত? এখন দেখেন বাংলাদেশ অপশনে কি ছিল? অপশনে কিন্তু এই মালাক্কা প্রণালী এবং হরমুজ প্রণালী ছিল, আর বাংলাদেশ হচ্ছে এই জায়গাটাতে অবস্থিত। তাহলে বাংলাদেশ কিন্তু এই দুইটা গুরুত্বপূর্ণ প্রণালীর মাঝখানে অবস্থিত। এখন অনেকের যেটা সমস্যাটা হয়েছে সেটা হলো যে এই ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মাঝখান দিয়ে একটা প্রণালী রয়েছে এইদিকে, এটাকে বলা হয় পক প্রণালী। তবে এই পক প্রণালীটা কিন্তু বিশ্ব রাজনীতির ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কারণ এটা কেবল ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মাঝখানে অবস্থিত। এখানে জিওপলিটিক্যালি খুব একটা এটা এই প্রণালীটা ইনভলভ না। জিওপলিটিক্যালি ইনভলভ হচ্ছে মালাক্কা এবং হচ্ছে হরমুজ। তাহলে এই প্রশ্নটা ছিল একটা বুঝার মতো প্রশ্ন, বা একটু চিন্তা ভাবনা করে উত্তর করার মতো প্রশ্ন। যারা বুঝে উত্তর করেছেন তারা নিশ্চয়ই এটা উত্তর করতে পেরেছিলেন। তো যাই হোক, আপনার মাঝে মধ্যেই দেখা যাবে যে হয়তো হুবহু স্লাইড থেকে প্রশ্ন উত্তরটা আসে নাই, বা হুবহু বই থেকে প্রশ্নটা আসে নাই, কিন্তু আপনাকে মাথা খাটিয়ে উত্তরটা করতে হবে, ঠিক আছে? তো এই ধরনের প্রশ্নগুলো একটু খেয়াল করে মাথা খাটিয়ে উত্তরটা আপনারা দিবেন। তাহলে আমরা হরমুজ প্রণালী দেখলাম, এরপরে আমরা দেখব হচ্ছে বাব আল মানদেব প্রণালী। বাব আল মানদেব প্রণালীটা হচ্ছে আপনি যদি পার্সিয়ান গালফ ধরে অ্যারাবিয়ান সি হয়ে আপনি যদি আরেকটু সামনের দিকে আগান তাহলে এই জায়গাটাতে আপনি পেয়ে যাবেন গালফ অফ এডেন বা এডেন উপসাগর। এই এডেন উপসাগর থেকে আপনি যদি লোহিত সাগর বা রেড সিতে যেতে চান তাহলে এইখানে আপনি একটা সরু গলি পাবেন। এই গলিটার নাম হচ্ছে বাব আল মানদেব প্রণালী বা স্ট্রেইট অফ বাব আল মানদেব বা বাব আল মানদেব স্ট্রেইট। এই বাব আল মানদেব স্ট্রেইটটা
আন্তর্জাতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আপনি যদি এই অ্যারাবিয়ান সি তথা ভারত মহাসাগর থেকে গালফ অফ এডেন হয়ে রেড সি হয়ে আপনি যদি ইউরোপে আসতে চান, তাহলে বা মেডিটেরিয়ান সি বা ভূমধ্য সাগরে আসতে চান, তাহলে আপনাকে হচ্ছে এই জায়গাটা, এখানে একটা ক্যানেল আছে যেটার নাম হচ্ছে সুয়েজ ক্যানেল, এই সুয়েজ ক্যানেলটা আপনাকে পাড়ি দিতে হবে। ঠিক আছে? এবং আপনারা প্রায় শুনবেন যে এখানে রয়েছে একটা দেশ, নাম হচ্ছে ইয়েমেন। আবার এইখানে একটা দেশ রয়েছে যেটার আম, নাম হচ্ছে সোমালিয়া। এই সোমালিয়ার জলদস্যু এবং হচ্ছে এই ইথিওপিয়া, এই এখানে ইয়েমেনের হুতিরা কিন্তু প্রায় এই বাব আল মান্দেব প্রণালী হয়ে যে জাহাজগুলো যায় সেগুলোকে কিন্তু প্রায় আক্রমণ করে। তাহলে এই বাব আল মান্দেব প্রণালীর একদিকে রয়েছে রেড সি এবং আরেকদিকে রয়েছে গালফ অফ এডেন। এখানে আপনাদের মনে একটা প্রশ্ন আসলে আসতে পারে, সেটা হলো যে কোনটাকে গালফ বলা হয়, কোনটাকে বে বলা হয়। কারণ বে এর অর্থ হচ্ছে উপসাগর, আবার গালফের অর্থ উপসাগর, দুইটার অর্থ উপসাগর, কিন্তু দুইটার মধ্যে আসলে কিছুটা পার্থক্য আছে। পার্থক্য জায়গাটা একটু পরে বলছি। বাবল মানদেব প্রণালী পৃথক করেছে কাকে? একদিকে হচ্ছে ইয়েমেন এবং আরেকদিকে হচ্ছে আফ্রিকার একটা ছোট্ট দেশ, নাম হচ্ছে জিবুতি। এই যে জিবুতি, জিবুতি এবং ইয়েমেনকে পৃথক করেছে বাব আল মানদেব প্রণালী। এখন আসেন আপনাদেরকে একটু বলি যে কোনটা হচ্ছে বে এবং কোনটা হচ্ছে গালফ। সাধারণত বে এর আকৃতিটা হয় হচ্ছে এই রকমের আকৃতি, এই যে এই ধরনের একটা আকৃতি হয় বে। এবং বের এই যে মুখটা, এই মুখটা একটু ওয়াইড ওপেন থাকে এই বের মুখটা। ঠিক আছে? যেমন ধরেন এই যে বে অফ বেঙ্গল, এই বে অফ বেঙ্গলের দেখেন এই যে মুখটা কিন্তু অনেক ওয়াইড। ঠিক আছে? এরকম ওয়াইড যদি মুখ থাকে তখন সেটাকে আমরা বলি বে, বা সেটাকে বলা হয় বে। আর গালফ হচ্ছে এই মুখটা যদি এরকম ওয়াইড না থাকে, হ্যাঁ, মুখটা যদি কিছুটা সরু থাকে, তখন সেটাকে বলা হয় গালফ। যেমন ধরেন এই যে এইটা, যে এটা হচ্ছে মেক্সিকান গালফ, যে এটা হচ্ছে মেক্সিকান গালফ। তাহলে দেখেন এটার যে প্রবেশ মুখটা কিন্তু একটু সেটা সরু। ঠিক আছে? আর আরেকটা যেটা পার্থক্য, সেটা হচ্ছে সবসময় মনে রাখবেন, গালফ হচ্ছে আকৃতিতে বড় হয়, বে হচ্ছে আকৃতিতে ছোট হয়। এটা হচ্ছে বইয়ের সংজ্ঞা। তবে আপনি যদি বে অফ বেঙ্গলের সাথে চিন্তা করেন, তাহলে কিন্তু আবার এই সংজ্ঞাটা আসলে মিলবে না। কেন মিলবে না? কারণ বে অফ বেঙ্গল, যদি এটাকে বলা হচ্ছে উপসাগর এবং বে বলা হচ্ছে, কিন্তু এটা কিন্তু অনেক গালফ থেকে অনেক বড়, আয়তনে অনেক বড়। তাহলে এটার নাম কেন বে রাখলো? কারণ এটা ঐতিহাসিকভাবে আসলে স্বীকৃত। এবং এই নামগুলো দেখা যায় যে বইয়ের নাম আসলে ফলো করে না, বা বইয়ের নিয়ম অনুযায়ী এই নামগুলো হয় না, ঐতিহাসিকভাবে হচ্ছে এই নামগুলো হয়। তো বঙ্গোপসাগরের ঐতিহাসিকভাবে নামই হচ্ছে বে, এই কারণে এটাকে আমরা বেই বলে থাকি, যদিও এটা গালফ থেকে অনেক বড়। আচ্ছা, এরপরে আসেন আমরা আরো দুইটা গুরুত্বপূর্ণ স্ট্রেইট পড়ব। সেই গুরুত্বপূর্ণ স্ট্রেইটের নাম হচ্ছে তুর্কি প্রণালী বা স্ট্রেইট অফ তুর্কি। এই স্ট্রেইট অফ তুর্কি আসলে এখানে দুইটা প্রণালী রয়েছে। একটা হচ্ছে এই জায়গাটাতে একটা প্রণালী আছে, এবং একটা হচ্ছে এই জায়গাতে আরেকটা প্রণালী আছে। এই দুইটা প্রণালীকে একসাথে বলা হয় তুর্কি প্রণালী। কারণ এই দুইটা প্রণালী তুরস্কতে অবস্থিত। হ্যাঁ, বা এটাকে আপনার ইস্তানবুল প্রণালীও কেউ কেউ বলে থাকে। দেখেন এখানে একটু ম্যাপটা আপনাদেরকে বুঝতে হবে, আমি একটু ম্যাপটা আপনাদেরকে দেখাই। এখানে একটু ম্যাপটা দেখাই আপনাদেরকে, দেখেন এই যে এই অঞ্চলটা, এটাকে বলা হয় ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগর। ঠিক আছে? আর এইখানে ছোট্ট আরেকটা সাগর আছে, এই সাগরটাকে বলা হয় আজব সাগর। ঠিক আছে? আর এই ব্ল্যাক সি হয়ে এইখানে ছোট্ট আরেকটা সাগর আছে, এই সাগরটাকে বলা হয় মর্মর সাগর বা সি অফ মর্মর। এই সি অফ মর্মর থেকে এই দিকে চলে আসলেই আপনি চলে আসবেন ভূমধ্য সাগরে বা মেডিটেরিয়ান সিতে। আপনি যখন ব্ল্যাক সি থেকে, এই হচ্ছে সেই ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগর, কৃষ্ণ সাগর থেকে আপনি যখন এইখানে আসতে চাইবেন, এটা হচ্ছে মর্মর সাগর, তখন এই জায়গাটাতে একটা চিপা গলি আছে, এই চিপা গলিটাকে বলা হয় বসফরাস প্রণালী। আর এই মর্মর সাগর থেকে আপনি যখন একটু সামনের দিকে আসবেন ভূমধ্য সাগরে যাওয়ার জন্য, এইখানটাকে একটা চিপা গলি আছে, এই চিপা গলিটাকে বলা হয় দার্দানেলিস প্রণালী। ঠিক আছে? তাহলে এই যে এইটা দেখেন, এই যে এই অঞ্চলটা, এটাকে বলা হয় বসফরাস প্রণালী। আর এই যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় দার্দানেলিস প্রণালী। ঠিক আছে? আর এই যে হচ্ছে ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগর, এটা হচ্ছে মর্মর সাগর, এবং এটা হচ্ছে, এখানে এজিয়ান সাগর আছে, এজিয়ান সাগর একটু সামনে হচ্ছে মেডিটেরিয়ান সি। দেখেন এখান থেকে, এই যে আপনাদেরকে এতক্ষণ ধরে যেটা বললাম, এখান থেকে কিন্তু প্রণালী থেকেও প্রশ্ন আসতে পারে, আবার সাগর রিলেটেড প্রশ্ন কিন্তু আসতে পারে। যেমন ধরেন আহ প্রশ্ন আসলো এরকম যে তুরস্ক, হ্যাঁ,
তুরস্ক, তুরস্কর হচ্ছে উত্তর দিকে, তুরস্কের উত্তর দিকে হচ্ছে কোন সাগর আছে? তাহলে তুরস্কের উত্তর দিক হচ্ছে এই যে এটা হচ্ছে উত্তর দিক। তাহলে যদি অপশনে মর্মর সাগর থাকে তাহলে আপনি মর্মর সাগর দাগাবেন। আবার যদি বলা হয় তুরস্কের উত্তর দিকে কোন সাগর আছে, অপশন যদি ব্ল্যাক সি থাকে তাহলে আপনি ব্ল্যাক সি দাগাবেন। আবার এরকম প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি কৃষ্ণ সাগরের তীরবর্তী দেশ, তাহলে যদি অপশন তুরস্ক থাকে তাহলে আপনি তুরস্ক দাগাবেন। তাহলে এইভাবে কিন্তু আসলে প্রশ্নগুলো হয়। হ্যাঁ, যদি অনুধাবনমূলক প্রশ্ন আসে তাহলে এইভাবে হয়, তাহলে আপনাকে একটু মাথা খাটিয়ে হ্যাকমত অনুযায়ী এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। ঠিক আছে? তাহলে এগুলো উত্তর করার আপনি তখনই পারবেন যদি আপনি ম্যাপ ফলো করেন। হ্যাঁ, সবসময় হচ্ছে ম্যাপ ফলো করে পড়বেন। তাহলে আমরা দেখলাম যে ব্ল্যাক সি হয়ে আপনি যদি এই মর্মর সাগরে আসতে চান তাহলে আপনাকে একটা প্রণালী পাড়ি দিতে হবে। সেই পয়েন্টের নাম হচ্ছে বসফরাস প্রণালী। এটাকে ইস্তানবুল প্রণালী বলা হয়ে থাকে, কারণ এই প্রণালীটা একদম ইস্তানবুলের শহরের মাঝখান দিয়ে অবস্থিত। এবং পৃথিবীতে ইস্তানবুল হচ্ছে এমন একটা শহর যেটা একই সাথে এশিয়াতেও পড়েছে, আবার একই সাথে ইউরোপ মহাদেশেও পড়েছে। দুইটা মহাদেশেই কিন্তু ইস্তানবুল শহরটা পড়েছে। এই বসফরাস প্রণালী হয়ে সামনের দিকে আগালে আপনি পাবেন দার্দানেলিস প্রণালী, যেটা মর্মন সাগরকে এজিয়ান সি অথবা ভূমধ্য সাগরের সাথে যুক্ত করেছে। ওকে, এরপরে আসেন, আমরা প্রণালী সব দেখে ফেললাম, এখন আমরা চলে যাব দক্ষিণ এশিয়াতে। দক্ষিণ এশিয়ার মধ্যে আমরা শুরুতে দেখব হচ্ছে দক্ষিণ এশিয়ার একটা গুরুত্বপূর্ণ সভ্যতা বা সিভিলাইজেশন। এই সভ্যতাটার নাম হচ্ছে ইংরেজিতে ইন্দুস ভ্যালে সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা। সিন্ধু নদ, সিন্ধু নদকে কেন্দ্র করে এই সভ্যতাটা গড়ে উঠেছিল, এই কারণে এটার নামকরণ করা হয়েছিল সিন্ধু সভ্যতা। নদ এবং নদীর মধ্যে আসলে কোনো পার্থক্য নাই, মানে ইংরেজিতে একটাই শব্দ, সেটা হচ্ছে রিভার, কিন্তু বাংলাতে শব্দ হচ্ছে দুইটা, একটা হচ্ছে নদী এবং আরেকটা হচ্ছে নদ। নদী এবং নদের মধ্যে মূল পার্থক্য হচ্ছে যেই নদীর নামগুলো ছেলে সুলভ বা মেইল নাম সেগুলোকে বলা হয় নদ, আর যেগুলোর নাম হচ্ছে নারী সুলভ বা ফিমেল সেগুলোকে বলা হয় নদী, যেমন পদ্মা নদী, মেঘনা নদী, কর্ণফুলী নদী। কিন্তু ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্রের নামটা আসছে ব্রহ্মার পুত্র থেকে, হ্যাঁ, সন অফ ব্রহ্মা। তো ব্রহ্মপুত্র তাহলে এটা পুরুষ নাম, এই কারণে নাম হয়েছে ব্রহ্মপুত্র নদ। আরিয়াল খা, আরিয়াল খা এটার নামটা পুরুষালী, এই কারণে নামটা হয়েছে আরিয়াল খা নদ। ঠিক আছে? এই যে দেখেন, এই যে এটা হচ্ছে ব্রহ্মপুত্র, এই যে এটা হচ্ছে ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্রটা এই দিকে এসে তারপরে এখানে বাংলাদেশের মধ্যে প্রবেশ করেছে। তো সিন্ধু সভ্যতা, এই সিন্ধু সভ্যতা এটা সিন্ধু নদকে কেন্দ্র করে গড়ে উঠেছে, এবং দ্রাবিড় জাতি এই সভ্যতাটা গড়ে তুলেছিল, এবং এটাকে ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয়ে থাকে। সবসময় মনে রাখবেন সভ্যতাগুলোর কোন জায়গাতে অবস্থিত এবং এই সভ্যতাগুলোর অবদান কি কি, এইটা হচ্ছে সবসময় পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? তাহলে সিন্ধু সভ্যতার দুইটা বিখ্যাত শহর হচ্ছে মহেঞ্জোদারো এবং হচ্ছে হরপ্পা। এবং এই সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় মানে হচ্ছে সিন্ধু সভ্যতাটা ধ্বংস হয়ে গিয়েছিল এবং পরবর্তীতে এই সভ্যতাটা ডিসকভার করা হয় বা হয় হচ্ছে 1921 সালে, যদি এই সালটা আসলে ইম্পর্টেন্ট না। এখানে এই মহেঞ্জোদারো এবং হরপ্পা এই দুইটা শহরের নাম হচ্ছে ইম্পর্টেন্ট। তো এই হরপ্পা নাম অনুযায়ী এই সিন্ধু সভ্যতাকে অনেকে হরপ্পান সিভিলাইজেশন বা হরপ্পান সভ্যতা বলেও মনে করে থাকেন। আবিষ্কারে নেতৃত্ব দিয়েছিলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এবং হচ্ছে স্যার জন মার্শাল। এগুলো হচ্ছে নাইস টু নো, পরীক্ষাতে এগুলো আসবে না। যেটা আসবে সেটা হচ্ছে এই সিন্ধু সভ্যতার অবদান। দেখেন, 47 একটা প্রশ্ন আসছিল সিন্ধু সভ্যতা থেকে, একটু পরে সেটা আমরা দেখব। সিন্ধু সভ্যতায় পৃথিবীর প্রথম পরিকল্পিত নগরায়নের ধারণা পাওয়া গিয়েছিল। পরিকল্পিত নগরায়ন মানে কি? নগরে মানে হচ্ছে সিটি, সিটিতে কি থাকবে? সিটিতে রাস্তাঘাট থাকবে, পয় নিষ্কাশন ব্যবস্থা থাকবে, ড্রেনেজ সিস্টেম ভালো থাকবে, ফুটপাথ থাকবে, জনগণের সুযোগ সুবিধার জন্য স্কুল থাকবে, কলেজ থাকবে, মাঠ থাকবে। তাহলে এগুলো যখন থাকবে তখন আমরা সেটাকে বলতে পারবো একটা পরিকল্পিত নগর। ঠিক আছে? এই বিশ্বের প্রথম বা পৃথিবীর প্রথম পরিকল্পিত নগরায়নের ধারণা পাওয়া গিয়েছিল এই সিন্ধু সভ্যতা মাধ্যমে। এবং এখানে কি কি ছিল দেখেন, পানি সরবরাহ ছিল, ময়লা নিষ্কাশনের ব্যবস্থা ছিল, স্নানাগারের ব্যবস্থা ছিল, রাস্তাঘাট নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করার মতো ব্যবস্থা কিন্তু সেখানে ছিল। এই সিন্ধু সভ্যতার মানুষজন প্রথম বাটখারার ব্যবহার করেছিল। বাটখারা কোনটা? ওই যে আমরা 1 কেজি 2 কেজি বাটখারা ইউজ করতাম না, এখন তো করি না, কারণ এখন হচ্ছে সবকিছুই মেশিনের মাধ্যমে পরিমাপ করা হয়। তাহলে এই প্রশ্ন কিন্তু 47-এ আসছিল যে দৈর্ঘ্য মাপা বা পরিমাপ মাপা, ওজন মাপা, এগুলা কোন সভ্যতার অবদান? তাহলে এটা হচ্ছে সিন্ধু সভ্যতার অবদান ছিল। এছাড়াও তাদের হচ্ছে কনফারেন্সের জন্য বৃহৎ হল ছিল,
যেখানে আসলে সভা টভা করা হইতো। তারপরে তাদের হচ্ছে সুইমিং পুলও ছিল, যেটাকে বৃহৎ স্নানাগার নাম দেওয়া হয়েছে বাংলাতে। তাহলে বৃহৎ স্নানাগারের সন্ধান পাওয়া গিয়েছে এই সিন্ধু সভ্যতায়। এবং এই সভ্যতাতে একটা মূর্তি পাওয়া গিয়েছিল, যেটা একটা নারীর মূর্তি, এবং সে হচ্ছে ডান্সিং অবস্থায় ছিল। তো এটাকে বলা হয় বাংলাতে নৃত্যনত নারী মূর্তি। তাহলে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে নৃত্যরত নারী মূর্তি পাওয়া গিয়েছে কোন সভ্যতায়? তাহলে উত্তর হবে সিন্ধু সভ্যতায়। এতক্ষণ ধরে আমরা যেগুলো পড়লাম সেগুলো আমরা একটু রিক্যাপ করে আসি। আমরা শুরু করেছিলাম এশিয়া মহাদেশ দিয়ে, এবং আমরা দেখলাম যে এশিয়া এবং ইউরোপকে পৃথক করেছে একটা পর্বতমালা। সেই পর্বতমালার নাম হচ্ছে ইউরাল পর্বত। এশিয়ার সর্বোচ্চ বিন্দু হচ্ছে মাউন্ট এভারেস্ট, সর্বনিম্ন বিন্দু হচ্ছে মৃত সাগর। সব থেকে বড় দ্বীপ হচ্ছে বর্নিও দ্বীপ। সব থেকে দীর্ঘতম নদী হচ্ছে ইয়াংশি কিয়াং। বৃহত্তম মরুভূমি হচ্ছে গোবি। বৃহত্তম দেশ হচ্ছে চীন, এবং ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ। দক্ষিণ এশিয়ার দেশ হচ্ছে 8টা। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হচ্ছে 11টা। ইন্দো চায়নার দেশ হচ্ছে লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, সাথে থাইল্যান্ড এবং মায়ানমার। দূরপ্রাচ্যের মধ্যে রয়েছে চীন, মঙ্গোলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া। মধ্য এশিয়ার দেশগুলোর মধ্যে রয়েছে কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান। মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশ রয়েছে: ইয়েমেন, ওমান, কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, সিরিয়া, লেবানন, জর্ডান, ইসরায়েল, ইরাক, ইরান, সৌদি আরব ইত্যাদি। এশিয়ার বিভিন্ন কোন দিকে কোন প্রণালী আছে এশিয়ার, সেটা আমরা দেখেছি। আমরা শুরুতে দেখলাম বেরিং প্রণালী, যেটা পৃথক করেছে একদিকে আমেরিকাকে, আরেকদিকে এশিয়াকে পৃথক করেছে। আমরা দেখলাম মালাক্কা প্রণালী, যেটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট চীনের জন্য বিশেষ করে, এবং এটার একদিকে রয়েছে জাভা সাগর এবং আরেকদিকে রয়েছে আন্দামান সি অথবা বঙ্গোপসাগর। এরপরে আমরা দেখলাম হরমুজ প্রণালী বা স্ট্রেইট অফ হরমুজ। এই স্ট্রেইট অফ হরমুজের একদিকে রয়েছে গালফ অফ ওমান এবং আরেকদিকে রয়েছে পার্সিয়ান গালফ, এবং মাঝখান দিয়ে চলে গিয়েছে স্ট্রেইট অফ হরমুজ। এবং বিশ্বের যেই তেল পরিবাহিত হয়, পরিবহন হয়, তার ম্যাক্সিমাম পরিবহন হয় হচ্ছে এই হরমুজ প্রণালী দিয়ে। এটার একদিকে রয়েছে ইরান, আরেকদিকে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, এবং এটা মূলত ইরানি নিয়ন্ত্রণ করে। বাব আল মানদেবের একদিকে রয়েছে ইয়েমেন এবং আরেকদিকে রয়েছে জিবুতি। আপনি যদি আরো স্পেসিফিক করেন তাহলে এই বাব আল মানদেব প্রণালীর একদিকে রয়েছে এশিয়া এবং আরেকদিকে রয়েছে আফ্রিকা। তো যদি প্রশ্ন আসে এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করেছে কোন প্রণালী, তাহলে উত্তর কিন্তু হবে বাব আল মানদেব প্রণালী। এবং এই বাব আল মানদেব প্রণালীকে কিন্তু কান্নার দ্বার বলা হয়। কান্নার দ্বার। কান্নার দ্বার কেন বলা হয়? কারণ এই অঞ্চলটাতে ঘূর্ণিঝড় বেশি হয় এবং দুর্ঘটনায় এখানে জাহাজগুলো দুর্ঘটনায় বেশি পড়তো আগে থেকেই। তো এই কারণেই এই অঞ্চলটাকে, এই স্ট্রেটটাকে কান্নার দ্বারও বলা হয়ে থাকে। এরপরে আমরা দেখলাম হচ্ছে দুইটা প্রণালী, একদিকে হচ্ছে বসফরাস এবং আরেকদিকে হচ্ছে দার্দানেলিস। এই দুইটা প্রণালীকে একত্রে বলা হয় তুরস্ক প্রণালী। আপনি যদি আহ কৃষ্ণ সাগর থেকে মর্মর সাগর হয়ে, এজিয়ান সাগর হয়ে ভূমধ্য সাগরে আসতে চান, তাহলে আপনাকে শুরুতে পাড়ি দিতে হবে বসফরাস প্রণালী, এরপরে আপনাকে পাড়ি দিতে হবে দার্দানেলিস প্রণালী। এরপরে আমরা দেখব হচ্ছে দক্ষিণ এশিয়া। দক্ষিণ এশিয়াতে দেখলাম আমরা সিন্ধু সভ্যতা। এই সভ্যতার অপর নাম নগর সভ্যতা। দ্রাবিড় জাতি এই সভ্যতা গড়ে তুলেছিল সিন্ধু নদকে কেন্দ্র করে। দুইটা বিখ্যাত শহর হচ্ছে হরপ্পা এবং মহেঞ্জোদারো। এই সিন্ধু সভ্যতার অবদান হচ্ছে নগরায়ন, তারপরে পরিকল্পিত নগরায়ন, বৃহৎ হল, স্নানাগার ছিল, নৃত্যনত নারী মূর্তি পাওয়া গিয়েছে, এবং এখানে হচ্ছে তারা পরিমাপ পদ্ধতি বা পাটখারা এগুলোরও তারা উদ্ভাবন করেছিল। এরপরে আমরা চলে যাব হচ্ছে ইন্ডিয়াতে। ইন্ডিয়া হচ্ছে আমাদের চারদিকেই, প্রায় 3 দিক থেকে আমরা বলতে পারি ইন্ডিয়া দ্বারা আমরা আহ, ঘিরে আছি। এবং আপনি চাইলেও এবং না চাইলেও ইন্ডিয়াকে আসলে আপনাকে গুরুত্ব দিতে হবে। আপনি যদি ভালো থাকতে চান তাহলে ইন্ডিয়াকে আপনাকে গুরুত্ব দিতেই হবে, মাস্ট। কারণ এবং এটা সম্পর্কটা হওয়া উচিত একটা ব্যালেন্সের সম্পর্ক, কিন্তু যদিও আমরা আসলে সেই ব্যালেন্সের সম্পর্কটা গড়তে পারিনি। ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কটা হয়ে গেছে একপাক্ষিক সম্পর্ক, কিন্তু আসলে সম্পর্কটা হওয়ার কথা ছিল দ্বিপাক্ষিক। কারণ ইন্ডিয়াও কিন্তু তার নিরাপত্তার জন্য বাংলাদেশকে আসলে লাগবে। তো কিন্তু এটা আমরা এই কার্ডটা আমরা ব্যবহার করতে পারিনি। তো সে যাই হোক, ইন্ডিয়া হচ্ছে পৃথিবীর সব থেকে বড় গণতান্ত্রিক দেশ, দ্য লার্জেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। ইন্ডিয়া স্বাধীন হয়েছে কবে? এটা একসময় গুরুত্বপূর্ণ ছিল, এখন আর এটা গুরুত্বপূর্ণ নয়। জাস্ট নাইস টু নো। ইন্ডিয়ার প্রজাতন্ত্র দিবস পালিত হয় 26 জানুয়ারি। ইন্ডিয়ার সাথে স্থল সীমানা শেয়ার করেছে, বা ইন্ডিয়ার সাথে সীমানা রয়েছে টোটাল 7টা দেশের। ঠিক আছে, 7টা দেশের সীমানা রয়েছে ইন্ডিয়ার সাথে। তো এই যে 7টা দেশের সীমানা রয়েছে ইন্ডিয়ার সাথে, আপনি যদি ম্যাপ দেখেন তাহলে কিন্তু আপনি 7টা দেশ আসলে খুঁজে পাবেন না।
আমরা একটু ম্যাপটা দেখি। আমরা এখানে জলসীমানাটা মেজার করব না, কারণ জলসীমানাটাকে সাধারণত এইভাবে ধরা হয় না যে কোনগুলা ইন্ডিয়ার সাথে বা একটা দেশের সাথে কোনগুলা জলসীমানা রয়েছে। কারণ জলসীমানা হিসাব করলে সেক্ষেত্রে তো বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ারও আপনি সীমানা পাবেন। এদিকে সোজা যদি আপনি দক্ষিণ দিকে নেমে যান তাহলে আপনি অস্ট্রেলিয়া পাবেন। তাহলে কি আমরা বলতে পারবো যে অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের সীমানা আছে? না, ওরকম আমরা বলতে পারবো না। এই কারণে স্থল সীমান্তটাই আসলে সীমানা হিসেবে বিবেচনা করা হবে। তাহলে আপনি যদি একটু ইন্ডিয়ার সীমানাটা দেখেন, তাহলে আমরা যদি ডান পাশ থেকে আসি, ডান পাশ থেকে আসলে কি হয় বলেন তো? ঘড়ির কাঁটার দিকে নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে? এটা কিন্তু অনেকেই গোলায় ফেলেন। আমি যদি ডান পাশ থেকে আসি তাহলে এটা হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঠিক আছে? ঘড়ির কাঁটার দিকে মানে হচ্ছে আপনি সবসময় ডান দিকে ঘুরবেন, ডান দিকে ঘুরবেন। ঘড়ির কাঁটা সবসময় ডান দিকে ঘুরে। হ্যাঁ, তো যখনই বলবে যে ঘড়ির কাঁটার দিকে, তাহলে আপনি বুঝবেন যে আপনি বাম থেকে ডানে যাবেন। আর যদি বলা হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে আপনি বুঝবেন যে আপনি ডান থেকে বাম দিকে যাবেন। তাহলে ভারতের সাথে একদিকে রয়েছে মায়ানমার, বাংলাদেশ, ভুটান, চায়না, নেপাল এবং পাকিস্তান। তাহলে আপনি এখানে এই 6টা দেশ পাচ্ছেন, 7টা দেশ আপনি পাচ্ছেন না। কিন্তু ভারতের অফিসিয়াল যে সরকারি ওয়েবসাইট, সেখানে কিন্তু 7টা দেশের কথা উল্লেখ আছে, এবং এই 7 নম্বর দেশটা হচ্ছে আফগানিস্তান। মানে ভারত মনে করে আফগানিস্তানের সাথেও তাদের সীমানা রয়েছে। কিভাবে? এই যে দেখেন, এই হচ্ছে আফগানিস্তান, এইখানে হচ্ছে তাদের একটা সীমানা রয়েছে। এই অঞ্চলটা হচ্ছে কাশ্মীর, এই অঞ্চলটা হচ্ছে কাশ্মীর, এই অঞ্চলটা, যে এই অঞ্চলটা হচ্ছে কাশ্মীর। তো ভারত যেহেতু কাশ্মীরকে নিজেদের জায়গা বলে দাবি করে, এই কারণেই ভারত তাদের অফিসিয়াল ওয়েবসাইটে উল্লেখ করেছে ভারতের সাথে আফগানিস্তানের সীমান্ত আছে। তা আমরা সবসময় অফিসিয়াল যেই ডাটা সেটাই আসলে ফলো করব। তাহলে আমরা মনে করব যে হ্যাঁ, ভারত যেহেতু বলেছে, সুতরাং আফগানিস্তানের সাথে ভারতের সীমান্ত আছে। তাহলে টোটাল 7টা দেশের সাথে হচ্ছে ভারতের সাথে আফগানিস্তানের সীমানা রয়েছে। ভারত থেকে আপনি যদি শ্রীলঙ্কাতে যেতে চান, তাহলে এই জায়গাটা দিয়ে একটা জলসীমানা আপনাকে পার করতে হবে। এই জলসীমাটা বা ওয়াটার বডিটার নাম হচ্ছে পক প্রণালী বা স্ট্রেট অফ পক। এই স্ট্রেট অফ পক একদিকে হচ্ছে বঙ্গোপসাগর, এই যে এটা হচ্ছে বঙ্গোপসাগর, এবং আরেকদিকে হচ্ছে মান্নার উপসাগর বা গালফ অফ মান্নার। তাহলে এই মান্নার উপসাগরকে বঙ্গোপসাগরের সাথে যুক্ত করেছে একটা প্রণালী, যে সেই প্রণালীর নাম হচ্ছে পক প্রণালী। আর এটা পৃথক করেছে একদিকে শ্রীলঙ্কাকে ভারতের সাথে। 1947 সালে আমাদের ভারতীয় উপমহাদেশকে ভাগ করা হয়েছিল। ভারত এবং পাকিস্তান নামে দুইটা নতুন দেশ তৈরি হয়েছিল এই ভাগ করার মাধ্যমে। তো কিভাবে ভাগ করা হবে? ধর্মের ভিত্তিতে ভাগ করা হয়েছিল ভারত পাকিস্তানের দুইটা দেশ। তো এই ভাগের বা কোন ভাগে কে পড়বে, মানচিত্র আকার দায়িত্ব দেওয়া হয়েছিল রেড ক্লিফ নামের একজন ভদ্রলোককে। এই ভদ্রলোক কখনোই ভারত উপমহাদেশে তিনি আসেন নাই। তাকে জাস্ট বলা হয়েছে যে এইদিকে মুসলমান বেশি বাস করে, এইদিকে হিন্দু বেশি। তিনি সেইভাবেই একটা কাঠ পেন্সিল দিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমানা নির্ধারণ করে ফেলেছিলেন। হ্যাঁ, দেখা গেছে যে সীমানা নির্ধারণ করার পরে যে কারো টয়লেট পড়েছে ভারতে, আর কারো বাসাবাড়ি পড়েছে পাকিস্তানে। হ্যাঁ, অর্থাৎ বা বা উল্টা হয়েছে। হ্যাঁ, তো কারণ এটা মাঝখান দিয়ে চলে গিয়েছে ওই ওই লাইনটা। তো যেহেতু রেড ক্লিফ সাহেব এই লাইনটা ঠিক করেছিলেন, এই কারণে এই লাইনটাকে বলা হয়েছে রেড ক্লিফ লাইন। তাহলে এখানে একটা বুঝার ব্যাপার আছে। সেটা হচ্ছে, আপনাকে যদি প্রশ্ন করা হয় যে ভারতের সাথে বাংলাদেশের সীমানার নাম কি, তাহলে আপনি বলবেন রেড ক্লিফ লাইন। আপনাকে যদি বলা হয় ভারতের সাথে পাকিস্তানের সীমানার নাম কি, সেক্ষেত্রে আপনি বলবেন রেড ক্লিফ লাইন। কিন্তু যদি আপনাকে বলা হয় যে পাকিস্তানের সাথে ভারতের কাশ্মীরের সীমানার নাম কি, সেক্ষেত্রে কিন্তু নামটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে ভারতের সাথে পাকিস্তানের সীমান্ত, এটাও রেড ক্লিফ লাইন। ভারতের সাথে বাংলাদেশের সীমানা, সেটাও কিন্তু রেড ক্লিফ লাইন। ভারত এবং পাকিস্তান আলাদা হওয়ার পর থেকেই কাশ্মীর নিয়ে এই দুটা দেশের মধ্যে গ্যাঞ্জাম লেগে আছে। এবং এইখানে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা অদৃশ্য লাইন টেনে দেওয়া হয়েছে জাতিসংঘ থেকে। এই লাইনটা হচ্ছে এইটা, এই যে এই লাল লাইনটা, এই লাল লাইনটা হচ্ছে সেই লাইন। এই লাল লাইনটার নাম হচ্ছে লাইন অফ কন্ট্রোল। ঠিক আছে? লাইন অফ কন্ট্রোল, বা এটাকে সংক্ষেপে LOC বলা হয়। LOC, ঠিক আছে? তাহলে লাইন অফ কন্ট্রোল বা হচ্ছে LOC, এটা হচ্ছে পাকিস্তান ভারতের সীমানা বা সীমান্ত। এইখানে আরেকটা সীমানা রয়েছে। সেই সীমানাটা হচ্ছে ভারতের সাথে চীনের সীমান্ত। চীন 1962 সালে ঝোপ বুঝে কোপ মেরে কাশ্মীরের একটা অংশ দখল করে নিয়েছিল, এবং তারা কাশ্মীরের এই অঞ্চলটার নাম দিয়েছিল আকসাই চীন। কখন কিভাবে নিয়েছিল সেটা আমরা সামনে বিস্তারিত পড়ব। এই আকসাই চীনের সাথে ইন্ডিয়ান যে কাশ্মীর, সেটা যে সীমানা, সেটাকে বলা হয় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা সংক্ষেপে LOAC, লাইন অফ
অ্যাকচুয়াল কন্ট্রোল। তাহলে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল হচ্ছে ভারত চীন, লাইন অফ কন্ট্রোল হচ্ছে কাশ্মীরে ভারত এবং চীনের মধ্যে সীমান্ত। তো এইখানে কিছু বর্ণনা দেওয়া আছে, এইসব বর্ণনা পড়তে হবে না, পরীক্ষাতে আসবে না। তাহলে এই হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এই যে এইটা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যেটা আমরা দেখলাম। ম্যাকমোহন লাইন নামে আরেকটা লাইন আছে, এটা হইলো চায়না এবং হচ্ছে ইন্ডিয়ার মধ্যে অরুণাচল প্রদেশ নিয়ে ঝামেলা আছে। ইন্ডিয়া অরুণাচল প্রদেশের কিছু অংশ নিজেদের বলে দাবি করে। তো এই অঞ্চলটাতে ইন্ডিয়ার সাথে চায়নার যে সীমান্তটা রয়েছে, সেই সীমান্তটাকে বলা হয় ম্যাকমোহন লাইন। এই ম্যাকমোহন লাইন যখন ঠিক করা হয় তখনও কিন্তু ভারত উপমহাদেশ ভাগ হয় নাই, 1913 সালে না 14 সালে, আচ্ছা এখানে দিয়েছে 14 সালে, এই সালটা পড়তে হবে না। ব্রিটিশ সরকার ভারতীয় উপমহাদেশের সাথে, মানে তৎকালীন সময় তো ব্রিটিশ সরকার মানে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি না, মূলত ভারতের কর্তৃপক্ষ ছিল হচ্ছে যে ব্রিটিশ ব্রিটিশ ভারত বা ব্রিটিশ সরকার। তারা চীনের সাথে একটা চুক্তি করে এই ম্যাকমোহন লাইনটা ঠিক করেছে। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ম্যাকমোহন লাইন ভারতের কোথায় অবস্থিত, তাহলে উত্তর হবে অরুণাচল প্রদেশে অবস্থিত। ভারতে বর্তমান প্রদেশ বা রাজ্য সংখ্যা হচ্ছে 28টা, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, নাইস টু নো। সর্বশেষ রাজ্য বা প্রদেশের নাম হচ্ছে তেলেঙ্গানা। কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে 8টা, এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, এটা হচ্ছে নাইস টু নো। আন্দামান নিকোবর, চণ্ডীগড়, দাদরা, লক্ষাদ্বীপ, রাজধানী দিল্লি, পন্ডিচেরি, জম্মু কাশ্মীর এবং হচ্ছে লাদাখ। তো দেখেন, ভারত সবসময়ই হচ্ছে আপনার যে কোনো চাকরির পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তবে আম, এখন হচ্ছে ইম্পর্টেন্সটা কিছুটা কমেছে। হ্যাঁ, কিছুটা কমেছে, কারণ আগে অনেক ইম্পর্টেন্সটা ছিল, এখনো ইম্পর্টেন্স আছে, কিন্তু হচ্ছে যে আম, আপনার খুব বেশি ইম্পর্টেন্ট না। ঠিক আছে, তো এখানে একটা ছোট্ট তথ্য আপনাকে একটু কারেকশন করতে হবে, সেটা হচ্ছে এই আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, এইটার রাজধানীর নাম আগে পোর্ট ব্লেয়ার ছিল, কিন্তু বর্তমানে কিন্তু পোর্ট ব্লেয়ার নাই, বর্তমান নাম হচ্ছে শ্রী বিজয়াপুরম। ঠিক আছে, বর্তমান রাজধানীর নাম হচ্ছে শ্রী বিজয়াপুরম, এটা একটু মাথায় রেখে। এরপরে আমরা পড়বো হচ্ছে সাতভন। সাত আমরা ছোটবেলায় হয়তো গল্প পড়েছিলাম, সাত ভাই চম্পা। হ্যাঁ, 7টা ভাইয়ের একটা বোন, তার নাম হচ্ছে সাত ভাই চম্পা। কিন্তু এখানে ভারতের 7টা রাজ্যকে একসাথে বলা হয় সেভেন সিস্টার্স। কোন 7টা রাজ্য? ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় যে 7টা রাজ্য রয়েছে, প্রদেশ রয়েছে, এই 7টা প্রদেশকে একসাথে বলা হয় সেভেন সিস্টার্স। এবং এই সেভেন সিস্টার্স এর সাথে বাংলাদেশের একটা কানেকশন রয়েছে, কারণ এই সেভেন সিস্টার্স এর 4টা সিস্টারের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে, বাংলাদেশ সীমানা শেয়ার করেছে এই 4টা বোনের সাথে। তো এখান থেকে যেই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বা আসে সেটা হচ্ছে যে নিচের কোনটির সাথে, কোন সেভেন সিস্টার্স এর সাথে বাংলাদেশের সীমানা নাই বা কোনটির সাথে সীমানা আছে, এইগুলো হচ্ছে আপনার ইম্পর্টেন্ট। তাহলে এইখানে আমি যেটা মাথায় রাখি সেটা হচ্ছে মানাপা। মানাপা মানে হচ্ছে যে মণিপুর, নাগাল্যান্ড এবং হচ্ছে অরুণাচল প্রদেশ, মানাপা এই তিনটার সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নাই। এই হচ্ছে আপনার মণিপুর, এই হচ্ছে নাগাল্যান্ড এবং এই হচ্ছে অরুণাচল প্রদেশ, মানাপা। এই তিনটার সাথে সেভেন সিস্টার্স এর এই তিনটা সিস্টারের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নাই, বাকিগুলো সীমান্ত রয়েছে। এখানে এই তথ্যটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে কোনটার সীমান্ত আছে এবং কোনটার সীমান্ত নাই। তো এই সেভেন সিস্টার্স, এটা হচ্ছে এখানে অনেক হাবিজাবি তথ্য আছে, এগুলো আসলে কোনো কিছুরই কোনো প্রয়োজন নাই, পরীক্ষাতে আসবে না। এই সেভেন সিস্টার্স এর সাথে ইন্ডিয়া স্থলপথ দিয়ে একটা জায়গা দিয়ে হচ্ছে কানেক্টেড, সেটা হচ্ছে বাংলাদেশের একদম উত্তরে এই পঞ্চগড়ের উপরে এই অঞ্চলটা। তো এই অঞ্চলটা দেখতে অনেক সরু, যেহেতু অনেক সরু এই কারণে এটাকে বলা হয় চিকেন নেক। চিকেনের গলা বা মুরগির গলা যেরকম সরু, এই অঞ্চলটা হচ্ছে এরকম সরু, এই কারণে এই অঞ্চলের নাম দেওয়া হয়েছে চিকেন নেক বা মুরগি গলার সাথে তুলনা করা হয়েছে। এটার আরেকটা নাম রয়েছে, সেই নামটা হচ্ছে শিলিগুড়ি করিডোর, বা এটার আরেকটা নাম হলো চিকেন নেক বা হচ্ছে শিলিগুড়ি করিডোর। তো এইখানে আর তেমন কিছু পড়তে হবে না, এগুলো রাজধানীগুলোর নাম খুব একটা ইম্পর্টেন্ট না, নাইস টু নো, আপনারা এক নজর দেখে নিয়েন, নাম বললেও চলবে। এখন আসেন ভারতের আইনসভা। ভারতের আইনসভা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট, অর্থাৎ 2টা কক্ষ থাকে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাটা আসলে কেমন? যে দেশগুলো অনেক বড় হয় এবং যে দেশগুলোতে প্রদেশ থাকে, সেইখানে আইনসভাটা দ্বিকক্ষ বিশিষ্ট হয়। কেন দ্বিকক্ষ বিশিষ্ট হয়? তখন হচ্ছে ক্ষমতার ডিসেন্ট্রালাইজেশন হয় বা বিকেন্দ্রীকরণ হয়। যেমন আমাদের দেশে
একটাই হচ্ছে কক্ষ। এই কারণে আমাদের দেশে নির্বাচনে আমরা কেবল এমপি দেখি, অন্য কোনো পদ আমরা দেখি না। কিন্তু যেগুলো বড় বড় দেশ রয়েছে সেখানে কিন্তু পার্লামেন্টগুলো দ্বিকক্ষ বিশিষ্ট হয়। তাহলে ভারতের পার্লামেন্টও দ্বিকক্ষ বিশিষ্ট। একটা হচ্ছে লোকসভা, যেটাকে হচ্ছে বলা হয় নিম্নকক্ষ, অর্থাৎ নিম্নকক্ষের নাম হচ্ছে লোকসভা। আর উচ্চকক্ষ, এটার নাম হচ্ছে রাজ্যসভা। মোট আসন কত এটা পড়তে হবে না, জাস্ট এই নামগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। ভারতের আইনসভার নাম হচ্ছে সংসদ ভবন। লোকসভা, এই লোকসভাতেই মূলত ভারতের যে জাতীয় নির্বাচনটা হয়, এই জাতীয় নির্বাচনটা মূলত এই লোকসভা নির্বাচনটাই হয়। এবং এই নির্বাচন টোটাল আসন সংখ্যা থাকে 543টা। এবং কেউ কোনো সরকার বা কোনো দল যদি 272টা আসন পায় সর্ব সর্বনিম্ন, তাহলে সে সরকার গঠন করতে পারবে। তো এখানে আপনার জন্য গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে যে ইন্ডিয়ার নিম্ন কক্ষের নাম কি। নিম্ন কক্ষের নাম হচ্ছে লোকসভা, এবং কক্ষের আসন কত? আসন হচ্ছে 543টা। উচ্চ কক্ষের নাম হচ্ছে রাজ্যসভা, ইংরেজিতে কাউন্সিল অফ স্টেট। এখানে আসন সংখ্যা কত এটা প্রয়োজন নাই, নাইস টু নো, কেউ চাইলে পড়তে পারেন, তবে পরীক্ষাতে আসবে না। এই যে বললাম ইন্ডিয়াতে 28টা রাজ্য আছে, এই 28টা রাজ্যের আবার আলাদা আলাদা করে কিন্তু সংসদ আছে। সেই সংসদগুলোকে বলা হয় বিধানসভা। আপনারা যারা হচ্ছে ইন্ডিয়ার একটা খুব সুন্দর সিরিজ আছে টিভিএফ এর দ্য ভাইরাল ফিভার, এটা নাম হচ্ছে পঞ্চায়েত। হ্যাঁ, পঞ্চায়েত কেউ দেখেছেন? টিভি সিরিজ পঞ্চায়েত কেউ দেখেছেন এখানে? আচ্ছা, কেউ কেউ দেখেছেন। তো এই পঞ্চায়েত সিরিজে কিন্তু একজন ক্যারেক্টার থাকে, নাম হচ্ছে বিধায়ক। হ্যাঁ, তাকে বলা হয় বিধায়ক জি। তো ওই বিধায়ক কিন্তু তিনি হচ্ছে রাজ্যগুলোর যে আইনসভা, সেই রাজ্যের আইনসভার হচ্ছে সদস্য। ঠিক আছে? অর্থাৎ বিধানসভার সদস্য, বিধানসভার সদস্যকে বলা হয় বিধায়ক। ভারতের বর্তমান ক্ষমতাসীন দলের নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। বা এই জনতা পার্টি আসলে ক্ষমতাসীন দল না, মূলত ক্ষমতাসীন এখানে একটা বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে নাই। না পারার কারণে তারা অন্য আরো কিছু দলের সাথে মিলে একটা জোট গঠন করে, যেটার নাম হচ্ছে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা সংক্ষেপে এনডিএ। এবং এই এনডিএ এর মাধ্যমে তারা হচ্ছে একটা জোট গঠন করে তারা ক্ষমতায় যায়। ভারতের জাতির জনক প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী সম্পর্কে আমরা একটু জানবো। ভারতের জাতির জনক হচ্ছে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর হচ্ছে যে আহ, বিখ্যাত একটা বই আছে, যে বইটার নাম হচ্ছে দ্য স্টোরি অফ এক্সপেরিমেন্টস অফ মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ। এই বইয়ের নামগুলো খুব ইম্পর্টেন্ট। এখানে এই বইয়ের নামটা ইম্পর্টেন্ট, বাকি কিছু নামগুলো পড়তে পারেন, যেমন অসহযোগ আন্দোলন, সত্যাগ্রহ আন্দোলন, ভারত ছাড় আন্দোলন ইত্যাদি তিনি আন্দোলনে নেতৃত্ব প্রদান করেছিলেন মহাত্মা গান্ধী। এরপরে দেখুন জওহরলাল নেহেরু। তিনি হচ্ছেন ভারতের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। তার তিনটা বিখ্যাত বই আছে, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, অ্যান অটোবায়োগ্রাফি, এবং হচ্ছে গ্লিমসেস অফ দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি। মাঝে মধ্যেই আন্তর্জাতিক বিষয়াবলিতে বইয়ের নাম আসে, তাহলে এই বইয়ের নামগুলো ইম্পর্টেন্ট আছে। ইন্দিরা গান্ধী, তাকে নিয়ে প্রশ্নের সম্ভাবনা খুব কম। তিনি হচ্ছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, এবং তিনি হচ্ছেন ভারতের প্রথম এবং সর্বশেষ নারী প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী ভারতের প্রথম বর্তমান প্রধানমন্ত্রী, এবং তিনি হচ্ছেন টানা তৃতীয়বার তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রধানমন্ত্রীর বাসভবনের নাম হচ্ছে লোককল্যাণ মার্গ। আর বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবনের নাম ছিল শেখ হাসিনার আহ, বাসভবনের নাম ছিল গণভবন, যদিও এটা সরকারি কোনো আহ, বাসস্থান নয়। বর্তমানে যিনি প্রধান উপদেষ্টা আছেন বাংলাদেশের, তিনি কোথায় থাকেন? তিনি থাকেন হচ্ছে সরকারি গেস্ট হাউস যমুনাতে। যমুনাতে তিনি হচ্ছে থাকেন। আচ্ছা, এরপরে আসেন যে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট এগুলো পড়তে হবে না, এগুলো হচ্ছে নাইস টু নো, না পড়লেও চলবে। বাংলাদেশের সংসদে সংসদ ভবনে ভাষণ দেওয়া দ্বিতীয় রাষ্ট্রপ্রধানের নাম হচ্ছে ভিভ গিরি। তিনি হচ্ছেন তৎকালীন সময়ে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন 1971 সালে। আর যদি বলা হয় প্রথম রাষ্ট্রপতিকে, তাহলে প্রথম রাষ্ট্রপতির প্রথম ছিলেন হচ্ছে মার্শাল টিটু। হ্যাঁ, প্রথম হচ্ছেন মার্শাল টিটু। এপিজে আব্দুল কালাম, তাকে ভারতের মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয়, কারণ এই যে ভারতের এখন যে ক্ষেপণাস্ত্র আছে বা মিসাইল আছে, এইটার পিছনে যে লোকটার অবদান অনস্বীকার্য, তার নাম হচ্ছে এপিজে আব্দুল কালাম, আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম। তো তিনি হচ্ছেন ভারতের মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। ভারতের যে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বা ক্ষেপণাস্ত্র নিয়ে গবেষণা, এটা তিনি হচ্ছে আম, পরিচালনা করেছিলেন। ভারতের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে দ্রৌপদী মুর্মু। বাসভবনের নাম হচ্ছে রাইসিনা হিলস। এরপর আসেন আমরা দেখব কাশ্মীর সংকট। কাশ্মীর সংকট, এখানে হচ্ছে কাশ্মীরের যে ইতিহাস, এই ইতিহাসটা আমরা পড়বো না, এগুলা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট না। আমরা জাস্ট এতটুকু জানবো যে বর্তমানের যে কাশ্মীর আছে, এই বর্তমানে কাশ্মীরটা কিন্তু তিনটা
দেশের জায়গা হচ্ছে কাশ্মীরে বর্তমানে আছে। একদিকে হচ্ছে ইন্ডিয়ান কাশ্মীর, আরেকদিকে হচ্ছে পাকিস্তানের কাশ্মীর। পাকিস্তানের কাশ্মীরের নাম হচ্ছে, একদিকে হলো আজাদ কাশ্মীর এবং আরেকদিকে হচ্ছে গিলগিট বাল্টিস্তান। আর আরেকদিকে রয়েছে চীনের একটা অঞ্চল, চীনের কাশ্মীর অঞ্চল, সেই অঞ্চলের নাম হচ্ছে আকসাই চীন। তো এখানে ভারতের পোর্শনটাই সব থেকে বেশি, প্রায় 45%, আর পাকিস্তানের হচ্ছে 35%, আর চীনের হচ্ছে 20%। তো এই আকসাই চীনটা, এটা কিভাবে চীনের হলো এটা আমরা একটু পরে দেখব। তো ভারত স্বাধীনতা লাভের পরেই, বা ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভের পরে হচ্ছে কাশ্মীর নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে গ্যাঞ্জাম আছে। গ্যাঞ্জামটা কিভাবে শুরু হয়েছিল এটা একটু বলি। ভারতীয় উপমহাদেশে ব্রিটিশদের যেই অঞ্চলটা ছিল, পুরো ভারতীয় উপমহাদেশ কিন্তু ব্রিটিশদের আন্ডারে ছিল না, কিছু কিছু স্বাধীন রাজ্য ছিল। তো এর মধ্যে একটা রাজ্য ছিল কাশ্মীর। তো যখন ব্রিটিশরা ভারত থেকে চলে যাচ্ছিল, তখন এই স্বাধীন রাষ্ট্রগুলো নিয়ে বা স্বাধীন রাজ্যগুলো নিয়ে কোনো সিদ্ধান্ত ছিল না। তো পরবর্তীতে ঠিক করা হয় যে এই স্বাধীন রাজ্যের মানুষজন যেটা চাইবে সেটাই হবে। হ্যাঁ, মানুষজন যদি চায় যে তারা ভারতের সাথে যুক্ত হবে, তাহলে ভারতের সাথে তারা যোগ দিবে। মানুষজন যদি চায় যে তারা পাকিস্তানের সাথে যোগ দিবে, তাহলে তারা পাকিস্তানের সাথে যোগ দিবে। এটাই ছিল সিস্টেম বা নিয়ম। কাশ্মীর মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলেও এখানকার রাজা ছিলেন হিন্দু, নাম ছিল হরি সিং। তো এখানে আহ, কাশ্মীরের মানুষজন স্বভাবগতভাবেই তারা চাচ্ছিল পাকিস্তানের সাথে যুক্ত হবে, কিন্তু রাজা হরি সিং আসলে খুব একটা তিনি সিদ্ধান্ত নিতে পারছিলেন না যে তিনি কোন দিকে যাবেন। তো এর মধ্য দিয়েই পাকিস্তান, তাদের একটা আশঙ্কা ছিল যে কাশ্মীর হয়তো বা, যেহেতু রাজা হিন্দু, সুতরাং সে ভারতের দিকে চলে যাবে। তখন এই কাশ্মীরে পাকিস্তানের কিছু মানুষজন, কিছু সশস্ত্র বাহিনী এখানে কাশ্মীরে হামলা চালায়। তখন রাজা হরি সিং ইন্ডিয়ার কাছে সাহায্য প্রার্থনা করে। ইন্ডিয়া তখন হচ্ছে এখানে আহ, নাক গলায়, এবং নাক গলালেই হচ্ছে এখান থেকেই হচ্ছে কাশ্মীর ইস্যু নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়, এবং সেই দ্বন্দ্ব এখনো চলছে। তো এইখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এইখানে এই কাশ্মীরে একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে, যে জায়গাটার নাম হচ্ছে সিয়াচেন হিমবাহ বা সিয়াচেন গ্লেসিয়ার। এটা হচ্ছে পৃথিবীর সব থেকে উঁচু যুদ্ধক্ষেত্র। এটা হচ্ছে ভারত পাকিস্তানের সীমান্তে অবস্থিত। ভারত পাকিস্তানের মধ্যে এখন পর্যন্ত বড় ধরনের যুদ্ধ হয়েছে টোটাল 5টা। এখানে 5টা হবে, কারণ সর্বশেষ হচ্ছে যে এই যুদ্ধটা হয়েছিল ওই যে আম, ইয়াতে পেহেলগামে হামলার পরে, সেটা সহ টোটাল 5টা বড় ধরনের যুদ্ধ হয়েছে। তো এখানে আমি এটা আপডেট করে দিব স্লাইডটা। তো বড় বড় যুদ্ধগুলো কখন হয় এগুলো এখন আর খুব একটা ইম্পর্টেন্ট না। যেটা ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষাতে আসতে পারে, সেটা হচ্ছে যে যখন প্রথম যুদ্ধটা হয়েছিল 1947 সালে, যে প্রথম যুদ্ধটা হয়, তখন জাতিসংঘের মধ্যস্থতা একটা যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। এবং এই যুদ্ধবিরতি চুক্তিটা জাতিসংঘে যে প্রস্তাব পাশ হয়েছিল, সেটা রেজুলেশন নাম্বার ছিল রেজুলেশন 47, রেজুলেশন নাম্বার ছিল 47। আপনারা খেয়াল করেছেন 47-এ কিন্তু রেজুলেশন নাম্বার নিয়ে একটা প্রশ্ন আসছিল, ওই যে 181 নম্বর প্রস্তাব। হ্যাঁ, তাহলে এটা এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস। তো এইখানে এই রেজুলেশনটার আন্ডারে জাতিসংঘ ঠিক করে দেয় একটা কাল্পনিক লাইন। বলা হয় যে ভারত এবং পাকিস্তান, তোমরা দুইজন এই কাল্পনিক লাইনটা ফলো করবা, এবং এই কাল্পনিক লাইনটার নাম দেওয়া হয় সিজ ফায়ার লাইন। পরবর্তীতে এই সিজ ফায়ার লাইনটাই হচ্ছে লাইন অফ কন্ট্রোলে পরিণত হয়েছিল। তো দেখেন, এই যে ইউএনএসসি, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, রেজুলেশন নাম্বার হচ্ছে 47। তাহলে এটা হচ্ছে একটু দেখবেন যে 47 নাম্বার রেজুলেশন, এটা কার্যকর হয় 1948 সালে। এই 22 এপ্রিল এটা পড়ার কোনো প্রয়োজন নাই। এরপরে 1962 সালের দিকে আপনারা নিশ্চয়ই দেখেছেন বৈশ্বিক ইতিহাসে যে আহ, কিউবাতে মিসাইল সংকট হয়েছিল, যদিও এটা মনে হয় পড়ানো হয় নাই, খুব একটা ইম্পর্টেন্ট ছিল না। 1962 সালে কিউবাতে একটা মিসাইল সংকট হয়। তো তখন তো কোল্ড ওয়ার চলছে, সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র ওই মিসাইল সংকট নিয়ে বিজি। এই সুযোগে চীন কাশ্মীরের একটা অংশ দখল করে নেয়। তখন কিন্তু এই সোভিয়েত এবং যুক্তরাষ্ট্র তারা নিজেদের ঝামেলা নিয়ে ব্যস্ত ছিল, তারা এটা খুব একটা নাক গলাতে পারে নাই। তো চীন হচ্ছে সুযোগ বুঝে, ঝোপ বুঝে এখানে কোপ মেরে কাশ্মীরের একটা অংশ দখল করে নেয়, এবং এই অংশটার নাম দেয় আকসাই চীন। এবং এই আকসাই চীনের সাথে ইন্ডিয়ার যে পোর্শনের যে সীমানা, সেই সীমানার নাম হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, বা সংক্ষেপে হচ্ছে LAOC, না LOC, সংক্ষেপে হচ্ছে LOC।
লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এরপরে আসেন দ্বিতীয় যুদ্ধ হয় ভারত পাকিস্তানের মধ্যে 1965-66 সালে, এবং এই যুদ্ধটা সমাপ্তি হয় একটা অস্ত্রবিরতি চুক্তির মাধ্যমে। সেই চুক্তির নাম ছিল তাশখন্দ চুক্তি। ঠিক আছে, তাশখন্দ চুক্তি এখানে এটা গুরুত্বপূর্ণ, যে এই যে তাশখন্দ চুক্তির মাধ্যমে হচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে দ্বিতীয় যে যুদ্ধটা সেটা সমাপ্ত হয়। তো এখানে এইটা হচ্ছে ইম্পর্টেন্ট যে তাশখন্দ চুক্তি এটা কোন দুটো দেশের মধ্যে হয়েছিল, ভারত এবং পাকিস্তান। এবং এখানে আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই চুক্তিটার মধ্যস্থতাকারী কে ছিল। তাহলে উত্তর হবে সোভিয়েত ইউনিয়ন। এইটা না, এগুলো না পড়লেও চলবে, এখানে এগুলা হচ্ছে ইম্পর্টেন্ট না। এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো সিমলা চুক্তি। এই সিমলা চুক্তিটা স্বাক্ষরিত হয় 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধের পরে। এই সিমলা চুক্তির মেইন যে থিম সেটা হচ্ছে যে ভারত পাকিস্তানের নিজেদের যে বিষয়গুলো আছে, দ্বিপাক্ষিক যে বিষয়গুলো আছে, সেখানে অন্য কোনো দেশ নাক গলাবে না। যেমন ধরুন কাশ্মীর, তারা চুক্তি করেছিল যে কাশ্মীরে কিন্তু অন্য কোনো দেশ নাক গলাতে পারবে না, কারণ এটা একান্তই আমাদের ব্যক্তিগত বিষয়। তো এই যে কিছুদিন আগে পাকিস্তান এবং ভারতের মধ্যে যে সংঘর্ষটা হইল ওই যে পেহেলগাম ইস্যুকে কেন্দ্র করে, তখন ভারত সিন্ধু চুক্তি হচ্ছে বাতিল করে দেয়, এবং এর প্রতিক্রিয়ায় আবার পাকিস্তান সিমলা চুক্তি কিন্তু বাতিল করে দেয়। তো এখন এই মুহূর্তে সিমলা চুক্তিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেখেন এই সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছে 1972 সালে, এবং কোথায় স্বাক্ষরিত হয়? ভারতের সিমলাতে হচ্ছে এটা স্বাক্ষরিত হয়েছিল। স্বাক্ষর কে করেছেন? স্বাক্ষর করেছেন জুলফিকার আলী ভুট্টো এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এবং এই সিমলা চুক্তির মাধ্যমেই কিন্তু 1947 সালের জাতিসংঘের যে রেজলিউশন ছিল, সেই রেজলিউশনে উল্লেখ ছিল সিজ ফায়ার লাইন। এই সিজ ফায়ার লাইনটা সিমলা চুক্তির মাধ্যমেই কিন্তু লাইন অফ কন্ট্রোল বা এলওসি তে পরিণত হয়। ঠিক আছে, এগুলা লাগবে না, এগুলো লাগবে না। এরপর আসেন র। র এটার এব্রিভিয়েশনটা হচ্ছে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। এটা হচ্ছে ভারতের ফরেন ইন্টেলিজেন্স এজেন্সি অফ ইন্ডিয়া। এর এব্রিভিয়েশনটা ইম্পর্টেন্ট। ব্ল্যাক ক্যাট, এই ব্ল্যাক ক্যাট হচ্ছে অনেকটা বাংলাদেশের এসএসএফ এর মতো। বাংলাদেশ এসএসএফ মানে হচ্ছে স্পেশাল সিকিউরিটি ফোর্স। এরা হচ্ছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি, এদেরকে হচ্ছে নিরাপত্তা দিয়ে থাকে। তো ব্ল্যাক ক্যাট হচ্ছে ভারতের একটা কমান্ডো বাহিনী। এরা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের মেম্বার বা সদস্য। কালাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট, এই প্রজেক্টটা ভারত নিয়েছে বাংলাদেশের উপরে নির্ভরশীলতা কমানোর জন্য। মূলত হচ্ছে ধরেন এইটা হচ্ছে সেভেন সিস্টার্স, ভারত যদি সেভেন সিস্টার্সে আসতে চায়, ধরেন এইখান থেকে কেউ সেভেন সিস্টার্সে যেতে চায়, তাহলে তাকে ঘুরে 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 এই জায়গাটাতে দিয়ে তারপরে তাকে এখানে আসতে হবে। কিন্তু যদি এরকম হইতো যে বাংলাদেশের মাঝখান দিয়ে একটা রোড আছে যেখান দিয়ে যাতায়াত করা যাইতো, তাহলে হচ্ছে এটা ভারতের জন্য সুবিধা হইতো। গত সরকার কিন্তু এরকম একটা চুক্তি আসলে করে ফেলেছিল যে বাংলাদেশের মাঝখান দিয়েই ভারতের মানুষজন এবং পণ্যবাহী বাস বা ট্রাক এগুলো হচ্ছে সেভেন সিস্টার্স এখানে যেতে পারবে। দেখেন, এটা এটাই হওয়া আসলে উচিত ছিল। তবে কেবল এইটা না, আরেকটা যেটা হওয়া উচিত ছিল সেটা হচ্ছে যে এই ভারতের উপর দিয়ে বাংলাদেশের মানুষ ভুটানে যাইতে পারবে বাসে করে, আবার এই ভারতের উপর দিয়ে বাংলাদেশের মানুষ নেপাল যেতে পারবে, খুব সহজে যেতে পারবে। এটা হওয়ার আসলে কথা ছিল। যদি এই উপমহাদেশ বা এই অঞ্চলের দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ঝামেলা না থাকতো, তাহলে হওয়ার কথা ছিল এরকম যে এই কয়েকটা দেশের মধ্যে সবাই পাসপোর্ট ছাড়াই, হ্যাঁ, ভিসা ছাড়া, সরি পাসপোর্ট না, ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবে। যদি এরকম মিলমিশ দিয়ে থাকতে পারতো তাহলে এই অঞ্চলের খুবই উন্নতি হইতো। কিন্তু এই অঞ্চলে আসলে ওইরকম উন্নতি হয় নাই, কারণ এটা আসলে ভারতের কারণেই হয় নাই। তো ভারত একটা প্রজেক্ট হাতে নিয়েছে যাতে করে বাংলাদেশের মাঝখান দিয়ে তার কে যেতে না হয়। তো প্রজেক্টটা হচ্ছে এই কলকাতার হুগলি বন্দর থেকে এইখানে জাহাজে করে তারা চলে আসবে মায়ানমারের সিত্তে পোর্টে বা সিত্তে বন্দরে। এই সিত্তে বন্দর থেকে সড়ক পথে তারা চলে আসবে আইজলে। এটা হচ্ছে তাদের একটা প্ল্যান। এখানটা রুট তৈরি করা হচ্ছে তাদের প্ল্যান। এই রুট পরিকল্পনার নামটাই হচ্ছে কালাদান মাল্টিমোডাল প্রজেক্ট। তাহলে এখান থেকে প্রশ্ন কি আসতে পারে? প্রশ্ন আসতে পারে যে কালাদান মাল্টিমোডাল প্রজেক্ট এটা কোন দেশের অংশ, এরকম একটা প্রশ্ন আসতে পারে। এবং এটা কাকে কাকে যুক্ত করবে সেটাও একটা প্রশ্ন আসতে পারে। তাহলে এটা হচ্ছে ইন্ডিয়া এবং মায়ানমারকে, ইন্ডিয়া মায়ানমার হয়ে যে ইন্ডিয়ার সেভেন সিস্টার্স কে এটা হচ্ছে যুক্ত করবে। এটা এখনো হয় নাই, এটা এখনো পরিকল্পনা পর্যায়ে রয়েছে। এখানে কালাদান মাল্টিমোডাল প্রজেক্ট সম্পর্কে তথ্য দেওয়া আছে। তো চলেন আমরা একটু রিক্যাপ করে আসি, আমরা এতক্ষণ ধরে কি কি জিনিস আসলে পড়লাম। আমরা পড়লাম হচ্ছে ভারত থেকে আমরা ভারতে ঢুকেছি আমরা। ভারতের আমরা শুরুতে দেখলাম যে এখানে রয়েছে পক প্রণালী।
তার আগে আমরা দেখবো হচ্ছে এখানে ইন্ডিয়া হচ্ছে সব থেকে বড় গণতান্ত্রিক দেশ এবং ইন্ডিয়ার সাথে 7টা দেশের সীমানা রয়েছে। ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মাঝখানে রয়েছে স্ট্রেট অফ পক বা পক প্রণালী। রেড ক্লিফ লাইন এটা হচ্ছে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমারেখা। স্পেসিফিক ভাবে কাশ্মীরে ভারত এবং পাকিস্তানের যে সীমারেখা সেটার নাম হচ্ছে লাইন অফ কন্ট্রোল। আর স্পেসিফিক ভাবে কাশ্মীরে ভারতের সাথে চীনের যে সীমারেখাটা সেটার নাম হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এরপরে আমরা দেখলাম হচ্ছে ম্যাকমোহন লাইন, যেটা অরুণাচল প্রদেশে ইন্ডিয়া এবং চীনের মধ্যে একটা সীমানা। এরপরে আমরা দেখলাম ভারতের প্রদেশ সংখ্যা 28টা, কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে 8টা। কেন্দ্রশাসিত অঞ্চল বলতে এগুলো কিন্তু স্বায়ত্তশাসিত কোনো রাজ্য নয়, এগুলো ভারতের যে সেন্ট্রাল গভর্নমেন্ট আছে তাদের মাধ্যমে এরা পরিচালিত হয় বা তারা শাসিত হয়। তো এর মধ্যে একটা তথ্য এখানে গুরুত্বপূর্ণ নতুন, সেটা হচ্ছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নাম হচ্ছে শ্রী বিজয়পুরম। সেভেন সিস্টার্স, এই সেভেন সিস্টার্স এর 3টার সাথে বাংলাদেশের সীমানা নাই। এই 3টা হচ্ছে মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ। এরপরে আমরা দেখলাম হচ্ছে আহ ভারতের আইনসভা 2টা কক্ষ, নিম্ন কক্ষের নাম লোকসভা, উচ্চ কক্ষের নাম হচ্ছে রাজ্যসভা। আর রাজ্যগুলোর যে আইনসভা সেটার নাম হচ্ছে বিধানসভা। ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী, তার বিখ্যাত বই হচ্ছে দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। জওহরলাল নেহেরু, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, তার কিছু বিখ্যাত গ্রন্থ হচ্ছে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, অ্যান অটোবায়োগ্রাফি, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্টোরি। নরেন্দ্র মোদী, তিনি গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী ছিলেন, বর্তমান প্রধানমন্ত্রী, তৃতীয়বার তিনি নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী হিসেবে। প্রধানমন্ত্রীর বাসভবনের নাম হচ্ছে লোককল্যাণ মার্গ। তারপরে আমরা দেখলাম বাংলাদেশের সংসদে ভাষণ দেওয়া দ্বিতীয় বিদেশি রাষ্ট্রপ্রধান হচ্ছেন ভিভগিরি, প্রথম ছিলেন মার্শাল টিটো, তিনি হচ্ছেন যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট ছিলেন। মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয় এপিজে আব্দুল কালামকে। 15তম এবং বর্তমান প্রেসিডেন্ট রয়েছেন দ্রৌপদী মুর্মু। তারপরে আমরা এখানে দেখলাম হচ্ছে সিয়াচেন হিমবাহ, এটা কাশ্মীরে অবস্থিত, ভারত পাকিস্তানের সীমান্তে অবস্থিত। ভারত পাকিস্তানের মধ্যে প্রথম যুদ্ধ হয় 1948 সালে এবং এটা জাতিসংঘের হস্তক্ষেপে বন্ধ হয়। এবং এই হস্তক্ষেপটা জাতিসংঘ একটা রেজলিউশনের মাধ্যমে পাশ করে, সেটার নাম ছিল ইউএনএসসি রেজলিউশন নাম্বার 47। এছাড়াও 1962 সালে কাশ্মীরের একটা অংশ চীন দখল করে নেয় এবং সেই অংশটার নাম দেয় হচ্ছে আকসাই চীন। এই আকসাই চীনের সাথে ভারতের কাশ্মীরের যে সীমানা সেটার নাম হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। ভারত পাকিস্তানের মধ্যে দ্বিতীয় বড় যুদ্ধটা হয় 1965-66 সালে। তখন এই যুদ্ধ বন্ধে তারা একটা চুক্তি করে, সেই চুক্তির নাম ছিল তাশখন্দ চুক্তি, কারণ তাশখন্দে বসে এই চুক্তিটা হয়েছিল। তাশখন্দ তখন সোভিয়েত ইউনিয়নের অংশ। এরপরে আমরা দেখলাম হচ্ছে সিমলা চুক্তি 1972-তে হচ্ছে স্বাক্ষরিত হয়। এই সিমলা চুক্তির মাধ্যমে কিন্তু লাইন অফ কন্ট্রোল ঠিক করা হয়েছিল। তারপর আমরা দেখলাম রিসার্চ এন্ড অ্যানালাইসিস উইং, ব্ল্যাক ক্যাট কমান্ডোস, এটা ন্যাশনাল সিকিউরিটি গার্ডের মেম্বার। কালাবান মাল্টিমোডাল প্রজেক্ট হচ্ছে ইন্ডিয়া হয়ে মায়ানমার হয়ে আইজলে যাওয়ার একটা রুট। ওকে, এইবার আমি আপনাদেরকে হচ্ছে চ্যাট বাক্সটা ওপেন করে দিব, আপনাদের কিছু প্রশ্ন করব, আপনারা হচ্ছে উত্তর করবেন। প্রথম প্রশ্ন হচ্ছে যে হরমুজ প্রণালী যুক্ত করেছে কাকে? হরমুজ প্রণালী বিভক্ত করেছে কাকে সেটা আমি বলিনি, বলেছি হরমুজ প্রণালী যুক্ত করেছে কাকে। কোন 2টা ওয়াটার বডিজকে হরমুজ প্রণালী যুক্ত করেছে? হরমুজে বঙ্গোপসাগর কোত্থেকে আসছে? আপনি ম্যাপটা একটু চিন্তা করেন, হরমুজ প্রণালী কোথায়? হরমুজ প্রণালী হচ্ছে ইরানে, ঠিক আছে? ইরানের পাশে হচ্ছে হরমুজ প্রণালী। তো এই হরমুজ প্রণালীর একদিকে হচ্ছে পারস্য উপসাগর, পার্সিয়ান গালফ, আর আরেক দিকে হচ্ছে ওমান উপসাগর, ঠিক আছে? আচ্ছা, বলবেন যে এরপরে বলবেন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কয়টা? দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কয়টা? দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হচ্ছে 11টা। গুড, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হচ্ছে 11টা। ওকে, তারপরে বলবেন যে ভারতের সাথে বাংলাদেশের সীমানার নাম কি? ভারতের সাথে বাংলাদেশের সীমানার নাম কি? ভারতের সাথে বাংলাদেশের সীমানার নাম হচ্ছে রেড ক্লিফ লাইন। গুড, রেড ক্লিফ। আচ্ছা, অরুণাচল প্রদেশে ভারত এবং চীনের সাথে সীমানার নাম কি? ভারতের সাথে চীনের সীমানার নাম কি? অরুণাচল প্রদেশ বলেছি আমি, কাশ্মীর বলিনি, অরুণাচল প্রদেশ বলেছি। অরুণাচল প্রদেশের নাম কি? ম্যাকমোহন লাইন। অরুণাচল প্রদেশের নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। ওকে, তারপরে বলবেন যে হচ্ছে সিন্ধু সভ্যতার অবদান কার, কোনটা মনে আছে একটু বলেন তো? সিন্ধু সভ্যতার অবদান, পরিকল্পিত নগরী, ওকে, তারপর পরিমাপ পদ্ধতি, বাটখারার ব্যবহার, গুড, তারপর হচ্ছে নারী মূর্তি, হ্যাঁ, নৃত্য নত নারী মূর্তি,
স্নানাগার, বৃহৎ স্নানাগার। গুড, আপনাদের মনে আছে, গুড। এরপরে এরপরে বলবেন হচ্ছে যে আহ, ভারতের সাথে পাকিস্তানের প্রথম যে ঝামেলাটা, সেটার জন্য জাতিসংঘ হচ্ছে কি রেজলিউশন পাশ করেছিল? কোন রেজলিউশন পাশ করেছিল? ইউএনএসসি 47, গুড, ইউএনএসসি 47 হচ্ছে পাশ করেছিল। তারপরে সর্বশেষ যে প্রশ্নটা বলবেন সেটা হচ্ছে যে সেটা হচ্ছে বঙ্গোপসাগরের সাথে কোন গুরুত্বপূর্ণ প্রণালীটার কানেকশন রয়েছে? বঙ্গোপসাগরের সাথে কোন গুরুত্বপূর্ণ প্রণালীর কানেকশন রয়েছে? মনে রাখবেন, আমি বলেছি গুরুত্বপূর্ণ প্রণালী, হ্যাঁ বলেছি গুরুত্বপূর্ণ প্রণালী, ঠিক আছে, গুরুত্বপূর্ণ প্রণালী। এইটা হচ্ছে আপনার আহ মালাক্কা হবে, হ্যাঁ। কারণ পক প্রণালী গুরুত্বপূর্ণ কোনো প্রণালী না, ঠিক আছে। পক প্রণালী কোনো গুরুত্বপূর্ণ প্রণালী না, এটা হচ্ছে একটা আহ, গুরুত্বপূর্ণ প্রণালীটা মানে জিওপলিটিক্যালি খুব একটা গুরুত্বপূর্ণ না, ঠিক আছে। সুতরাং উত্তর হবে হচ্ছে মালাক্কা, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আমি আপনাদের চ্যাট অফ করে দিচ্ছি, যখন দরকার পড়বে তখন আবার খুলে দিব। চলুন আমরা সামনের দিকে আগাই। আমরা এখন চলে যাব হচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্কে। বাংলাদেশ ভারত সম্পর্ক হচ্ছে টক্সিক সম্পর্ক, আমাদের সাথে একটা টক্সিক সম্পর্ক। দেখেন, ভারত যে আমাদেরকে আমাদেরকে সাহায্য করেছিল, ভারত যে আপনার ভারত যে আমাদেরকে মুক্তিযুদ্ধে সাহায্য করেছিল, এটা অস্বীকার করার কোনো উপায় নাই, হ্যাঁ, যে ভারত আমাদেরকে সাহায্য করেছিল। কিন্তু ভারত কেন আমাদেরকে সাহায্য করেছিল, এটার মেইন কারণ ছিল হচ্ছে যে একদিকে তার শত্রু পাকিস্তান, আরেকদিকে যদি পাকিস্তানের আরেকটা অংশ থাকে, তাহলে এটা তার জন্য আসলে হুমকি স্বরূপ। এবং দেখা যাবে যদি এখানে পুরো পাকিস্তান কোনো ভাবে থাকতো, তাহলে হয়তো সেভেন সিস্টার্সও ভারতের হাতছাড়া হয়ে যেত। এটা একটা কারণ। আবার হ্যাঁ, আমরা যে যুদ্ধ করেছি, সেটা আমরা যে কারণে যুদ্ধ করেছি সেটাও আসলে ভ্যালিড একটা কারণেই আমরা যুদ্ধ করেছি। তো পরবর্তীতে আসলে বাংলাদেশের যে রাজনৈতিক পরিক্রমা, সেটা আসলে আমরা ভারতের সাথে সম্পর্কের যে ব্যালেন্স, সেটা আমরা রাখতে পারিনি। এটা আসলে আমাদের যারা নেতৃত্ব ছিলেন তাদের আসলে ব্যর্থতা। যে এখানে ভারতের সাথে সম্পর্ক রাখার ক্ষেত্রে আমাদের ট্রাম্প কার্ড একটাই, যে ভারতকে একটা কথাই শুধু বলা যে দেখো, তুমি যদি আমার সাথে ফাইজলামি করো তাহলে কিন্তু তোমার সেভেন সিস্টার্স হচ্ছে যে একদম পুরা আলাদা হয়ে যাবে। হ্যাঁ, এই একটা জিনিসই আমাদের আছে, ঠিক আছে। তো কিন্তু হচ্ছে যে আমরা তো আসলে সেটা করতে পারি নাই, হ্যাঁ, সেটা আমরা আসলে করতে পারি নাই, যেটা আসলে আমাদের করা উচিত ছিল, কিন্তু আমরা সেটা হচ্ছে করতে পারি নাই। তো যাই হোক, চলেন আমরা হচ্ছে যে আহ, সামনের দিকে আগাই। বাংলাদেশ এবং ভারত সম্পর্কের মধ্যে আমরা দেখব শুরুতে হচ্ছে আহ, আন্তর্জাতিক নদীর পানি বন্টন সমস্যা। বাংলাদেশ এবং ভারত এই দুইটা দেশ 54টা আন্তর্জাতিক নদী শেয়ার করে। অর্থাৎ 54টা নদী আছে যেটা ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, বা ভারত এবং বাংলাদেশের সাথে বাংলাদেশ শেয়ার করেছে, ঠিক আছে। তো এই 54টা নদীর কিন্তু যে যতটুকু আসলে দরকার, যেটা আইনগত যে পানির অধিকার, সেটা কিন্তু আমরা আসলে পাই না, সেটা আমরা আসলে কখনোই পাইনি, বা এখন আমরা আসলে পাচ্ছি না। তো এরপর আসেন আমরা একটু সামনে যাই। সেটা হচ্ছে যে ফারাক্কা বাঁধ সংকট। এই ফারাক্কাটা হচ্ছে ভারতের গঙ্গা নদীর উপরে আহ, নির্মিত। গঙ্গা হচ্ছে কোনটা? গঙ্গা হচ্ছে বাংলাদেশে যেটা পদ্মা নদী, ওইটা হচ্ছে ভারতের গঙ্গা। আর এটা হলো ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলাতে অবস্থিত। এবং এটা বাংলাদেশের রাজশাহী থেকে এই ফারাক্কা বাঁধটা হলো 11 মাইল বা 16.5 কিলোমিটার দূরে অবস্থিত। এই বাঁধটা দেওয়া হয়েছিল যাতে কলকাতার যে হুগলি বন্দরটা আছে এবং হুগলি যে নদীটা আছে, এই হুগলি নদীতে যাতে পানির প্রবাহটা ঠিক থাকে, এবং এই অঞ্চলের মানুষজন যাতে হচ্ছে পানি পরিমাণটা ঠিকঠাক থাকে পায়। কিন্তু এইটার কারণে কি হয়েছে, বাংলাদেশের যে গঙ্গা বা পদ্মা নদী যেটা, সেটা আসলে সেখানে আমরা পানি কম পাচ্ছি। তো এই বাঁধটা যখন নির্মিত হচ্ছে তখন আসলে বাংলাদেশ প্রতিবাদ করেছিল, কিন্তু প্রতিবাদটা আসলে তখন তো এত প্রযুক্তি যুগ ছিল না, আর প্রতিবাদটা আসলে ওইভাবেও বাংলাদেশ করতে পারে নাই। তো যাই হোক, নির্মাণ কাজটা শুরু হয়েছে 1961 সালে, এটা প্রয়োজন নাই। যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই ফারাক্কা বাঁধের বিরুদ্ধে মাওলানা ভাসানী তিনি একটা লং মার্চ করেছিলেন, যেটা করেছিলেন 16ই মে 1976। এবং এই 16ই মেকে কিন্তু প্রতি বছর ফারাক্কা দিবস হিসেবে পালন করা হয়।
ফারাক্কা বাঁধের প্রভাবে বাংলাদেশের অনেক ক্ষতি হয়, এগুলো লিখিত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, নাইস টু নো টাইপ। আপনারা একটু এক নজর দেখে নিয়েন। যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ফারাক্কা নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশ টোটাল 5টা চুক্তি করেছে। এর মধ্যে সর্বশেষ যে চুক্তিটা আছে সেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ফারাক্কা নিয়ে গুরুত্বপূর্ণ চুক্তির মধ্যে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে ফারাক্কা বাঁধের কারণে বন্যা হয় আগস্ট সেপ্টেম্বরের দিকে, এবং এই ফারাক্কা বাঁধ নিয়ে জাতিসংঘে একটা প্রস্তাব পাশ হয়েছিল 26 নভেম্বর 1976, এবং এটা জাতিসংঘের এজেন্ডা 21 এর অন্তর্ভুক্ত। এই তথ্যটা জাস্ট মাথায় রাখেন যে এজেন্ডা 21 এর অন্তর্ভুক্ত। এজেন্ডা 21 কি এটা আমরা সামনে আছে, সামনে একটা পড়বো। এটা পরিবেশের অধ্যায়ে আছে, সেখানে আমরা পড়বো যে এজেন্ডা 21 আসলে কি। তো এখন পর্যন্ত 5টা চুক্তি হয়, সর্বশেষ চুক্তি হয়েছে 1996 সালে, যেটার চুক্তির নাম ছিল গঙ্গার পানি বন্টন চুক্তি। এবং এই চুক্তি অনুযায়ী ঠিক করা হয়েছিল যে বাংলাদেশ আসলে কতটুকু পানি পাবে। তো এটা স্বাক্ষরিত হয় হচ্ছে 12 ডিসেম্বর 1996, এবং এখানে মেয়াদ ছিল 30 বছর। আর এই মেয়াদটা হচ্ছে ইম্পর্টেন্ট, তার মানে আগামী 2026 সালে কিন্তু এই চুক্তির মেয়াদটা শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 1996 থেকে 2026 সাল পর্যন্ত হচ্ছে এই চুক্তিটার মেয়াদ রয়েছে। এরপরে আসেন তিস্তা প্রকল্প। এই তিস্তা নদীটা বাংলাদেশের নীলফামারী হয়ে হচ্ছে প্রবেশ করেছে, কিন্তু এই তিস্তা নদীতে ভারত বাঁধ দিয়েছে কয়েকটা। একটা হচ্ছে এই জায়গাতে একটা বাঁধ আছে জলপাইগুড়িতে, এবং এই বাঁধের কারণে বাংলাদেশের বিশাল ক্ষতি হয়েছে। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে মোটামুটি কৃষিকাজের ব্যাপক ক্ষতি হয়েছে, খরা দেখা দিয়েছে। এবং এই অঞ্চলগুলোকে, যে লালমনিরহাট, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, এদেরকে, এই অঞ্চলগুলোকে আমরা কিন্তু মঙ্গা পীড়িত বলি, কারণ এখানে এই পানির অভাবে আসলে তাদের কৃষিকাজ বা সমস্ত তাদের যে জীবন ধারণ সেটা আসলে ব্যাহত হয়েছে। তো এই বাঁধটা কোন জায়গায় অবস্থিত এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে জলপাইগুড়িতে অবস্থিত। এবং এই তিস্তা নিয়ে আসলে কোনো চুক্তি হয় নাই, কোনো চুক্তি আসলে অগ্রগতি হয় নাই, কারণ এখানে ভারতের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসলে এই চুক্তিটা চান না, তার কারণে আসলে এই চুক্তিটা কোনোই আলোর মুখ দেখে নাই। তো বাংলাদেশ যেটা প্ল্যান করেছে যে চীনের সহায়তায় এখানে তারা একটা তিস্তা মহাপরিকল্পনা ঘোষণা করেছে, সেটা হয়তো হবে। সেটা হইলে হচ্ছে ইন্ডিয়া এখানে একটা বিপদে পড়তে পারে। তো যাই হোক, এখানে খুব একটা এগুলো কিছু গুরুত্বপূর্ণ না, এগুলো নাইস টু নো। টিপাই মুখ বাঁধ, এই বাঁধটা হচ্ছে এখন পর্যন্ত এটা এটা হচ্ছে প্রস্তাবিত বাঁধ। এখন পর্যন্ত ভারত কিন্তু এই বাঁধটা তৈরি করে নাই, এটা প্ল্যান রয়েছে তৈরি করার। এটা যদি ভারত তৈরি করে সেক্ষেত্রে বাংলাদেশের মেঘনা নদী মোটামুটি শুকিয়ে যাবে, কারণ ভারত যেই দুইটা নদীর উপরে এই বাঁধটা দিবে সেই দুইটা নদীর নাম হচ্ছে বরাক এবং তুই ভাই। এই বরাক এবং তুই ভাই, এই দুইটা নদী হচ্ছে সুরমা এবং কুশিয়ারা। সুরমা এবং কুশিয়ারা এই নামে হচ্ছে বাংলাদেশে প্রবেশ করেছে, এবং এই সুরমা কুশিয়ারার মিলিত প্রবাহই মূলত হচ্ছে মেঘনা নদী, যেটা মেঘনা, এটা হচ্ছে মেঘনা নদী। তো টিপের মুখে সম্পর্কে যা জানতে হবে, এটা কোন রাজ্যে অবস্থিত, মণিপুর রাজ্যে অবস্থিত। কোন দুইটা নদী, ভারতে হচ্ছে বরাক এবং তুই ভাই, বাংলাদেশে হচ্ছে সুরমা এবং কুশিয়ারা, জাস্ট এতটুকু জানলেই চলবে। বাংলাদেশের সাথে ভারতের প্রথম যে চুক্তিটা হয়েছিল সেটার নাম ছিল দিল্লি চুক্তি বা মৈত্রী চুক্তি। এটা স্বাক্ষরিত হয় 9 মার্চ 1972, এটার তারিখ সহ ইম্পর্টেন্ট, এবং এটার মেয়াদ ছিল হচ্ছে 25 বছর। এরপরে বাংলাদেশ সীমান্ত বিনিময় নিয়ে একটা চুক্তি করেছিল, যেটা স্বাক্ষরিত হয়েছিল 16 মে 1974। এই তারিখটাও খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশ 1974 সালে অনুমোদন করলেও ভারত সেটা অনুমোদন করেছিল প্রায় 40 বছর পরে। এবং এই 40 বছর পরে অনুমোদন করার পরে হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ছিটমহলগুলো ছিল সেগুলো হচ্ছে এক্সচেঞ্জ হয়। ছিটমহল মানে কি? ছিটমহল মানে হচ্ছে যে বাংলাদেশের মধ্যে ভারতের জায়গা, আবার ভারতের মধ্যে বাংলাদেশের জায়গা। তো এরকম অনেকগুলো জায়গা ছিল যেগুলো হচ্ছে যে ইয়া হয়, সেগুলো হচ্ছে পরবর্তীতে এক্সচেঞ্জ হয়। এর মধ্যে আহ, ভারতের 111টা ছিটমহল হচ্ছে বাংলাদেশ পায়, আবার আহ, বাংলাদেশের 51টা ছিটমহল হচ্ছে ভারত পায়। তো এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, এগুলো হচ্ছে নাইস টু নো। আচ্ছা, এরপরে আসেন আমরা দেখবো হচ্ছে এটা প্রয়োজন নাই, এটা প্রয়োজন নাই, আসবে না পরীক্ষাতে। এরপর আসেন আমরা চলে যাব লুঙ্গিওয়ালাদের দেশে। লুঙ্গিওয়ালা মানে হচ্ছে মায়ানমার। তাদের জাতীয় পোশাক মনে হয় লুঙ্গি, আমাদেরও তো জাতীয় পোশাক আসলে লুঙ্গি, কিন্তু আমরা লুঙ্গিটাকে হেইট করি, অনেকে আছেন লুঙ্গিকে অনেক হেইট করে। কিন্তু হচ্ছে যে আহ, আমার কাছে মনে হয় পৃথিবীর আরামদায়ক পোশাকের দিক থেকে বা আরামদায়ক পোশাকের যদি আহ, তালিকা করা হয়, তাহলে লুঙ্গি থাকবে আসলে 1 নম্বরে। লুঙ্গির মতো এত আরামদায়ক পোশাক আসলে নাই। হ্যাঁ, এবং এই মায়ানমার এরা কিন্তু পার্লামেন্টের লুঙ্গি পরে, তবে তাদের লুঙ্গিটা কিছুটা একটু ভিন্ন টাইপের। আবার আমি মালয়েশিয়াতে দেখেছি ওইখানকার পাবলিকও সুপার শপে
সুপার শপে তারা লুঙ্গি পরে চলে আসে। তবে আমাদের মতো আমরা যেরকম যে গিট্টু দিয়ে লুঙ্গি পরি, তারা এরকম হচ্ছে গিট্টু দিয়ে লুঙ্গি পরে না। তারা একটা সিস্টেম আছে, তা ভাঁজ করে তারপরে হচ্ছে একটা সিস্টেম আছে, ওইভাবে লুঙ্গি পরে। এবং তাদের লুঙ্গি পরা সিস্টেমটা আমার কাছে সুন্দর লেগেছে। যাই হোক, তো মায়ানমারের অফিসিয়াল নাম হচ্ছে দ্য রিপাবলিক অফ ইউনিয়ন অফ মায়ানমার, এবং এটার রাজধানী হচ্ছে নেপিদো। হ্যাঁ, রাজধানীটা খেয়াল করেন, রাজধানী হচ্ছে নেপিদো, এবং মুদ্রা হচ্ছে কিয়াট। তবে মায়ানমার রাজধানী একসময় ছিল রেঙ্গুন বা ইয়াঙ্গুন। এখন কিন্তু আর রেঙ্গুন বা ইয়াঙ্গুন মায়ানমার রাজধানী নয়, মায়ানমার রাজধানীর নাম হচ্ছে নেপিদো। মায়ানমারের একসময় নাম ছিল বার্মা, ঠিক আছে? এবং এইটা বার্মা আহ, নামটা আসছে মূলত মায়ানমারের যে প্রধান নৃতাত্ত্বিক গোষ্ঠী, সে প্রধান নৃতাত্ত্বিক গোষ্ঠীর নাম ছিল বামার। হ্যাঁ, এই বামার থেকেই মূলত বার্মা নামটা আসছে। তো এখন হচ্ছে বার্মা নামটা নাই, এখন হচ্ছে মায়ানমার নামটা। বাংলাদেশের সাথে দুইটা দেশের ইন্টারন্যাশনাল সীমানা আছে, দুইটা দেশে, একটা হচ্ছে ইন্ডিয়া এবং একটা হচ্ছে মায়ানমার। তো মায়ানমারের সাথে বাংলাদেশের টোটাল 3টা জেলার হচ্ছে সীমান্ত রয়েছে। একটা জেলা হচ্ছে কক্সেস বাজার, আরেকটা জেলা হচ্ছে বান্দরবান, এবং আরেকটা জেলা হচ্ছে রাঙামাটি। এই 3টা জেলার হচ্ছে সীমান্ত রয়েছে আহ, বার্মার সাথে আম, বাংলাদেশের। তো এর মধ্যে একটা জেলা হচ্ছে রাঙামাটি। এই রাঙামাটির সাথে ইন্ডিয়ার যেরকম সীমানা রয়েছে, ঠিক তেমনি ভাবে বার্মারও সীমানা রয়েছে। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে বাংলাদেশের কোন জেলার সাথে দুইটা দেশের সীমানা রয়েছে। তাহলে উত্তর হবে রাঙামাটি। ইন্ডিয়া এবং বার্মা দুইটার সাথে হচ্ছে রাঙামাটি জেলার সীমান্ত রয়েছে। তো মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে বান্দরবান, রাঙামাটি এবং কক্সবাজার। আর মায়ানমারের সীমান্তবর্তী রাজ্য হচ্ছে চীন এবং হচ্ছে রাখাইন। বাংলাদেশ এবং মায়ানমারের সীমান্তবর্তী একটা নদী আছে, সেই নদীটার নাম হচ্ছে নাফ নদী। এই যে এই নদীটা হচ্ছে নাফ নদী। এই নদীটা হচ্ছে নাফ নদী। আর এখানে সীমান্তবর্তী একটা জায়গা রয়েছে যেটার নাম হচ্ছে মংডু। এই যে এটা হচ্ছে মংডু। তাহলে মংডু হচ্ছে বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে একটা সীমান্তবর্তী জায়গা। তো এইখানে হচ্ছে কিছু তথ্য আছে যেগুলো আসলে নাইস টু নো, কোনো প্রয়োজন নাই, পরীক্ষাতে আসবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলছে তখন মায়ানমারকে জাপান দখল করে নিয়েছিল। তো পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তো জাপান হেরে যায়, তখন এটা আবারও হচ্ছে ব্রিটিশদের অধীনে চলে আসে। তো মায়ানমার ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভ করে 1948 সালে। তবে তাদের সংবিধান পাশ হয় তার প্রায় 50 বছর পরে, 2008 সালে, 60 বছর পরে 2008 সালে। তো এইখানে হচ্ছে আপনার আম, এই সংবিধান পাশটা একটু গুরুত্বপূর্ণ, কারণ মায়ানমারের এর আগে মায়ানমারের সামরিক শাসন চলছিল, এখনো সামরিক শাসন চলছে। মায়ানমার সংবিধানে একটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম রাখা হয়। সেই গুরুত্বপূর্ণ নিয়মটা হচ্ছে যে এই মায়ানমারের টোটাল যে এই আসন সংখ্যা থাকবে, সংসদীয় আসন সংখ্যা থাকবে, তার 25% অবশ্যই সেনাবাহিনীর জন্য বরাদ্দ রাখতে হবে। মায়ানমারের সামরিক যে বাহিনী, সামরিক বাহিনীর মধ্যে এখানে পুলিশ বাহিনী আছে, সেনাবাহিনী আছে, নৌবাহিনী আছে, বিমান বাহিনী আছে। সব বাহিনী মিলিয়ে মায়ানমারের যে সামরিক বাহিনীর একটা আলাদা নাম আছে, সেই নামটা হচ্ছে তাতমাদো। এই নামটা ভালো করে মনে রাখবেন, পরীক্ষাতে আসতে পারে। তাতমাদো, তাতমাদো হচ্ছে মায়ানমারের সামরিক বাহিনীর সরকারি ভাবে ব্যবহৃত নাম। আর আরেকটা হচ্ছে যে মায়ানমারের সীমান্ত রক্ষী, আমাদের যেরকম রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি, ঠিক একইভাবে মায়ানমারেরও কিন্তু সীমান্ত রক্ষী বাহিনী রয়েছে। মায়ানমারের সীমান্ত রক্ষী বাহিনীর নাম হচ্ছে বিজিপি, ঠিক আছে? বিজিপি, বর্ডার গার্ড পুলিশ। তবে একসময় কিন্তু এই বর্ডার গার্ড পুলিশ নামটা ছিল না, নামটা ছিল হচ্ছে নাসাকা। ঠিক আছে, তাহলে এটা একটু একটা গুরুত্বপূর্ণ তথ্য, একটু মাথায় রাখবেন যে মায়ানমারের বর্তমান সীমান্তরক্ষী বাহিনীর নাম হচ্ছে বিজিপি। সংবিধান প্রণয়ন তো আমরা দেখে ফেলেছি অলরেডি। মায়ানমারের পার্লামেন্টের নাম হচ্ছে পৃদাংশু হুত্থাও, উচ্চকক্ষ এমিয়তা হুত্থাও, নিম্নকক্ষ পিথু হুত্থাও। এগুলো হচ্ছে নাইস টু নো, খুব একটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, মায়ানমারে 2007 সালে একটা আন্দোলন হয়েছিল, যে আন্দোলনটার নাম ছিল জাফরানি আন্দোলন বা হচ্ছে জাফরানি মুভমেন্ট। জাফরানি মুভমেন্টটা কেন হয়েছিল? এটাকে জাফরানি মুভমেন্ট বলা হয়, বা ইংরেজিতে স্যাফরন মুভমেন্টও বলা হয়। স্যাফরন মানে হচ্ছে কি, এই দেখেন, এই আন্দোলনটা হয়েছিল মায়ানমারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেয়েছিল। জ্বালানি তেলের মূল্য কেন বৃদ্ধি পেয়েছিল? কারণ জ্বালানি তেল আমদানিতে সরকার একটা ভর্তুকি দিত। ভর্তুকি মানে কি, ধরেন জ্বালানি তেলের দাম হচ্ছে 100 টাকা। তো এই 100 টাকা তো সরকার আইনা দেশে বিক্রি করবে 120 টাকা, 130 টাকা, তাইলে সরকার লাভ হবে। তো সরকার দেখা যেত যে নিজেরা কিছু ভর্তুকি দিত, ভর্তুকি দিলে ওই 100 টাকার জিনিসটার দাম পড়তো 80 টাকা। তো
আমাদের দেশের সরকারও কিন্তু বিভিন্ন খাতে ভর্তুকি দেয়, যে বিশেষ করে জ্বালানি খাতে কিন্তু বাংলাদেশ সরকার ভর্তুকি দেয়, বিদ্যুৎ খাতেও ভর্তুকি দেয়। তো এই ভর্তুকি যখন তুলে ফেললো, তখন হচ্ছে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছিল। তখন বৌদ্ধ ভিক্ষু বা মংকরা একটা আন্দোলন করেছিল, যেটার নাম সে জাফরানি মুভমেন্ট বা জাফরানি আন্দোলন বা স্যাফরন মুভমেন্ট। তো এটা হয়েছিল 2007 সালে। এরপরে আসেন আমরা দেখব হচ্ছে অং সান সুকি বা অং সান সুচি। তিনি মায়ানমারের জাতির পিতার কন্যা। বাংলাদেশের যেরকম জাতির পিতার কন্যা ছিল, ঠিক একইভাবে অং সান সুচিও হচ্ছে মায়ানমারের জাতির পিতার কন্যা। এই অং সান সুচির পিতার নামটা আমি ভুলে গেছি আসলে, এখন এখন মনে করতে পারতেছি না। তো অং সান সুচির একটা রাজনৈতিক দল আছে, যে দলটার নাম হচ্ছে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি, সংক্ষেপ হচ্ছে এনএলডি। কত সালে প্রতিষ্ঠিত হয় এটা প্রয়োজন নাই। এই এনএলডি 2015 সালের জাতীয় নির্বাচনে হচ্ছে অংশগ্রহণ করে এবং সরকার গঠন করে, এবং 5 বছর ক্ষমতায় ছিল। এবং তার এই 5 বছর ক্ষমতায় থাকার সময় কিন্তু অং সান সুচির অং সান সুচির হচ্ছে সাপোর্টেই কিন্তু রোহিঙ্গাদের উপরে নির্যাতন নিপীড়ন চলছিল। তো 2020 সালে আহ, তাদের মেয়াদ শেষ হয়ে যায়। 2021 সালে হচ্ছে নির্বাচন হয়, সেই নির্বাচনে কিন্তু এনএলডি জয়লাভ করে। তবে মায়ানমারের সেনাবাহিনী এনএলডি কে ক্ষমতায় বসতে দেয় নাই, তারা নিজেরাই ক্ষমতায় বসে যায় এবং অং সান সুচিকে গৃহবন্দী করে, এবং তিনি এখনো গৃহবন্দী অবস্থাতে কিন্তু আছেন। তো মায়ানমারের বর্তমান যে এই প্রধানমন্ত্রী, তিনি আসলে প্রধানমন্ত্রী না, তিনি ছিলেন সেনাপ্রধান। সেনাপ্রধান হিসেবে তিনি পরবর্তী নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন। তাহলে বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে মিন অং লাইং। মিন অং লাইং এর হচ্ছে মায়ানমারের প্রধানমন্ত্রী বর্তমানে। তো এইখানে রোহিঙ্গাদের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে, এগুলো আসলে প্রয়োজন নাই, আমি একটু সংক্ষেপে এখানে বলি যেখানে রোহিঙ্গাদের কি কি হয়েছে। দেখেন, রোহিঙ্গারা হচ্ছে মায়ানমারের একটা জাতি, এবং এই যে অঞ্চলটা, এটার নাম হচ্ছে রাখাইন রাজ্য। এই রাখাইন রাজ্যের অধিবাসী হচ্ছে রোহিঙ্গা জনগোষ্ঠীরা, এবং তারা হচ্ছে মুসলিম জনগোষ্ঠী। তো একসময় কিন্তু মায়ানমার, বাংলাদেশ, ভারত, পাকিস্তান সব মিলিয়ে ছিল ভারতীয় উপমহাদেশ। 1935 সালে ভারত শাসন আইন পাশ হয়। সেই আইনের পরবর্তীতে কিন্তু এখানে আলাদা নতুন একটা দেশ তৈরি হয়, সেটা হচ্ছে বার্মা। তখন এই বার্মা ব্রিটিশের অধীনে চলে আসে, বার্মা কিন্তু আর ভারতীয় উপমহাদেশের অংশ ছিল না। 1947 সালে যখন ভারত ভাগ হচ্ছে, তখন কিন্তু ওই রাখাইনের মুসলিম জনগোষ্ঠীরা চাচ্ছিল তারা পাকিস্তানের সাথে যুক্ত হবে, এবং তাদের প্রতিনিধিরা কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহর সাথে দেখাও করেছিলেন। তো মোহাম্মদ আলী জিন্নাহ তখন যুক্তি দিয়েছিলেন যে তোমরা তো আসলে ভারতীয় উপমহাদেশের অংশ না এখন, এই কারণে তোমরা পাকিস্তানের সাথে অ্যাড হইতে পারবা না। তো এখানে অ্যাড না করতে পারার আরেকটা কারণও ছিল, সেটা হচ্ছে যে যদি রাখাইনকে এখানে অ্যাড করা হয় তাহলে আসলে পূর্ব পাকিস্তান অনেক শক্তিশালী হয়ে যায়, যেটা আসলে মোহাম্মদ আলী জিন্নাহ হয়তো চান নাই। তো এটা আসলে একটু চেষ্টা করলেই হয়তো বা রাখাইন স্টেটটা বাংলাদেশের সাথে অ্যাড হয়ে যেত, তখন আসলে বাংলাদেশের সীমান্ত শক্তি আসলে অনেক আরো বেশি হইতো। তো সে যাই হোক, এখানে তাহলে এইখানে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে এই রোহিঙ্গারা কোন জায়গার জনগোষ্ঠী, তারা হচ্ছে মায়ানমার রাখাইনের জনগোষ্ঠী। এবং তারা যখন এই মোহাম্মদ আলী জিন্নাহর কাছে গিয়েছিল, তখন হচ্ছে মায়ানমারের মানুষজন তাদেরকে খারাপ চোখে দেখছিল। এটাই স্বাভাবিক, কারণ তারা আসলে নিজের দেশের সাথে থাকতে চায় না, তারা দেশদ্রোহী হিসেবে চিহ্নিত হয়েছিল। তো এরপরে আস্তে আস্তে তাদের মধ্যে আসলে ক্ষোভটা তৈরি হয়, এবং পরবর্তীতে হচ্ছে যখন 1962 সালে মায়ানমারের সামরিক সরকার শুরু হয়, তারপর থেকে হচ্ছে রাখাইনদের বিরুদ্ধে নির্যাতন নিপীড়ন চলছিল। তো এর মধ্যে 1978 সালে অপারেশন কিং ড্রাগন পরিচালনা করা হয় এই মায়ানমারের আম, রোহিঙ্গা জনগোষ্ঠীদের বিরুদ্ধে। তখন হইল তারা প্রথম বাংলাদেশে পালায় আসে। এরপরে হচ্ছে যে রোহিঙ্গাদের স্থানীয়ভাবে বলা হয় তাদেরকে কালার, তবে বাংলাদেশি নাম হচ্ছে ডিসপ্লেসড পিপল অফ মায়ানমার। আর এখানে এটা ইথনিক ক্লিনসিং চালায় 25 আগস্ট 2017 সালে। হ্যাঁ, আমার এখনো মনে আছে যে রোহিঙ্গারা যখন বাংলাদেশে আসার জন্য বাংলাদেশের সীমানায় জড়ো হচ্ছিল, তখন বাংলাদেশের এমন কোনো দল বাদ নাই যে বলে নাই যে রোহিঙ্গাদেরকে আসতে দিয়েন না। সবাই রাস্তায় নেমেছিল যে তারা মুসলমান, আমরাও মুসলমান, তাদেরকে আনতে দেওয়া হোক, তাদেরকে আনা হোক। এবং তৎকালীন প্রধানমন্ত্রী হয়তো ভেবেছিলেন, তাকে হয়তো বুদ্ধি পরামর্শ দেওয়া হয়েছিল যে এদেরকে জায়গা দিলে আপনি হয়তো নোবেল প্রাইজ পেয়ে যেতে পারেন। বিএনপি, জামাত, তারপরে যত দল আছে সবাই কিন্তু রোহিঙ্গা জনগোষ্ঠীদের আশ্রয় দেওয়ার ব্যাপারে পজিটিভ ছিল। এবং সেই যে আমরা আশ্রয় দিলাম, আশ্রয় দিয়ে আমরা বিপদে পড়ে গেলাম, সেই বিপদ থেকে এখন আর উদ্ধার হওয়ার কোনো নামগন্ধ নাই। এবং উদ্ধার না হওয়ার সম্ভাবনাই আসলে বেশি। এবং এটাই আসলে খুব আপনার সম্ভব, যেটা হলো যে
রোহিঙ্গারা আর কোনোদিনই তাদের দেশে ফেরত যাবে না, এরা বাংলাদেশে আসলে রয়ে যাবে। অর্থাৎ এটা আমাদের শুরুতে ছিল একটা ছোট একটা খোসপাঁচড়ার মতো। এই খোসপাঁচড়া থেকে হয়ে গিয়েছে ফোড়া, ফোড়া থেকে হয়ে গিয়েছে বিস্ফোরা, বিস্ফোরা থেকে এখন হয়ে গিয়েছে ক্যান্সার। এখন আমরা এই ক্যান্সারে ভুগছি। তো যাই হোক, এখানে রোহিঙ্গাদেরকে নিয়ে আসলে বাংলাদেশের আহ, উম, বাংলাদেশ মায়ানমারের সাথে কিছু আলোচনা করেছে যে কিভাবে তাদেরকে ফেরত পাঠানো যায়, কিন্তু আসলে তেমন কোনো কাজ হয় নাই। তো রোহিঙ্গাদেরকে নিয়ে, যে রোহিঙ্গাদের আসলে কি করা যায় এটা নিয়ে একটা কমিশন গঠন করা হয়েছিল, যেটার সভাপতি ছিলেন কফি আনান। তো কফি আনান একটা গবেষণা করে তিনি একটা রিপোর্ট প্রকাশ করেছিলেন, যে রিপোর্টটার নাম ছিল হচ্ছে, নাম কিছু ভুলে গেছি, নামটা প্রয়োজন নাই। এখানে যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, এই রিপোর্টে বলা হয় টোটাল 88টা সুপারিশ করা হয়েছিল এই রিপোর্টটাতে। এবং গুরুত্বপূর্ণ সুপারিশ ছিল যে রোহিঙ্গাদের অবশ্যই নাগরিকত্ব দিতে হবে মায়ানমারকে। ঠিক আছে, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, এখন নাইস টু নো। এইটা এখন আর প্রয়োজন নাই, এটা পরীক্ষাতে আসবে না। এইটাও পরীক্ষাতে আসবে না, এখন আর গুরুত্বপূর্ণ নাই এইটা। প্রত্যাবর্তনের আগের হচ্ছে এটা প্রয়োজন নাই। প্রয়োজন হচ্ছে এইটা, যে এই রোহিঙ্গা প্রত্যাবর্তন বিষয়ে মায়ানমার এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হচ্ছে একটা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ আছে, যেটার নাম হচ্ছে মায়ানমার বাংলাদেশ মায়ানমার জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ। কত সালে প্রতিষ্ঠিত হয় এটা কোনো প্রয়োজন নাই, জাস্ট এখানে এই নামটাই হচ্ছে ইম্পর্টেন্ট, যে এরকম একটা গ্রুপ আসলে আছে, যেটার কাজ হচ্ছে যে কিভাবে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন করা যায়। তো এটা আসলে নামেই আছে, এগুলো আসলে কোনো কাজ টাজ নাই, এগুলো কোনো কাজ করে না তারা। আচ্ছা, এখন বাংলাদেশে যে রোহিঙ্গারা আছে এরা কোথায় কোথায় আছে? আমার কাছে মনে হয় তারা সারা বাংলাদেশে আছে, সারা বাংলাদেশে এরা ছড়িয়ে পড়েছে। তো এমনিতে রোহিঙ্গাদের যে শিবির, এর মধ্যে কক্সবাজারের শাহপরীর দ্বীপের টেকনাফের যে কুতুপালং শিবির আছে, এটা এটা এখানে তারা বেশিরভাগ বাস করে, এবং এই কুতুপালং হচ্ছে বিশ্বের সব থেকে বড় শরণার্থী শিবির। আর এখানে রয়েছে আপনার ভাসানচর, ভাসানচর হচ্ছে হাতি উপজেলা অবস্থিত, এবং এই ভাসানচরে হচ্ছে রোহিঙ্গাদেরকে আবাসন দেওয়া শুরু হয়েছে। রোহিঙ্গা সমস্যার সমাধান কিন্তু অনেক এনজিও আসলে চাইবে না, কারণ রোহিঙ্গার সমস্যা যদি সমাধান হয় তাহলে এনজিও গুলোর কাজ তো থাকবে না, এনজিও গুলো তখন কি দেখিয়ে তারা বাজেট পাস করবে? তো এটা একটা ব্যবসা, রোহিঙ্গারা হচ্ছে একটা হচ্ছে আপনার একটা ব্যবসা। ঠিক আছে, যেমন হচ্ছে আপনার বলা হয় যে আহ, আপনার পর্ন পোভার্টি বা পোভার্টি পর্ন নামে মনে হয় একটা শব্দ আছে। ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি হচ্ছে এই যে দেখবেন অনেকে কি করে, অনেকেই হচ্ছে বিভিন্ন, এখন যেটা হয় আর কি, আমরা প্রচুর শো অফ করতে ভালোবাসি সোশ্যাল মিডিয়াতে। আপনি কাউকে 1 টাকা দিছেন, কিন্তু আপনি শো অফ করবেন 100 টাকার, যে আপনি এই যে দরিদ্র মানুষকে সাহায্য সহযোগিতা করতেছেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এই রোহিঙ্গারা হচ্ছে একটা আসলে ব্যবসা। হুম। তো এই কারণেও এটা সমাধান হবে না, প্লাস জিওপলিটিক্যাল বিভিন্ন বিষয় আছে, এই কারণে আসলে সমাধান হবে না। আচ্ছা, এরপরে আসেন যে এটা প্রয়োজন নাই আপাতত। এখানে প্রয়োজন নাই আপাতত, এইটা প্রয়োজন আছে। মায়ানমারে কিন্তু প্রচুর হচ্ছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আছে, মানে এরা হচ্ছে সবাই নিজেদের স্টেটকে স্বাধীন করার জন্য যুদ্ধ করছে মায়ানমারের সেনাবাহিনীর সাথে। তো এর মধ্যে কয়েকটা দলের নাম আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এর মধ্যে একটা হচ্ছে ইউনাইটেড লিগ অফ আরাকান, বা সংক্ষেপে ইউএলএ। এরা মূলত আরাকান রাজ্যের স্বাধীনতা নিয়ে কাজ করছে, এবং তাদের একটা সশস্ত্র সংগঠন রয়েছে, সেই সংগঠনের নাম হচ্ছে আরাকান আর্মি। এতটুকু জানলেই চলবে। তাহলে আরাকান আর্মি আমরা দেখলাম। গডস আর্মিও হচ্ছে যে মায়ানমার একটা বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী, এরা মূলত হচ্ছে খ্রিস্টান গেরিলা সংগঠন, যারা হচ্ছে কাচিন রাজ্যে স্বাধীনতার জন্য লড়াই করছে। রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন, এরা হচ্ছে রোহিঙ্গাদের নিয়ে গঠিত একটা সশস্ত্র সংগঠন। আর এদের আরেকটা সশস্ত্র সংগঠন আছে রোহিঙ্গাদের, যেটার নাম হচ্ছে আরসা, আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি, বা সংক্ষেপ হচ্ছে আরসা। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন আসতে পারে এরকম, যে নিচের কোনটি মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী? তখন আপনি এই নামগুলা অপশনে দেখতে পারবেন, যে কোনো একটা নাম দেখবেন। অপারেশন 1027, এটা হচ্ছে মায়ানমারের যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো আছে, তারা চিন্তা করলো যে আমরা তো সবাই আসলে মায়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছি, কিন্তু আমাদের যুদ্ধগুলো সুসংগঠিত না, আমরা এক একজন এক একভাবে যুদ্ধ করছি। আমরা যদি সবাই একসাথে একযোগে মায়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করি, আক্রমণ চালাই, তাহলে মায়ানমারের সেনাবাহিনী টিকতে পারবে না। তো এই চিন্তা ভাবনা থেকেই কয়েকটা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী একজোট হয়ে মায়ানমারে হামলা চালিয়েছিল। সেই হামলাটার নাম ছিল অপারেশন 1027। 1027 বলতে এখানে বোঝানো হচ্ছে 27 তারিখ, আর 10 মানে হচ্ছে অক্টোবর মাস, অক্টোবর মাসের 27 তারিখ হচ্ছে এই হামলাটা চালিয়েছিল।
তো এখানে তিনটা এখানে ছিল, তিনটা দল ছিল এখানে। সেই তিনটা দল একসাথে, তাদেরকে বলা হয়তো থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স। এই থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের মধ্যে কারা কারা ছিল? আরাকান আর্মি, তাং ন্যাশনাল লিবারেশন আর্মি, এবং হচ্ছে মায়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি। তো এতগুলো নাম আপনার মুখস্থ করতে হবে না, আপনি জাস্ট মনে রাখবেন যে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স আর্মি। এই প্রশ্ন আসলে এটা থেকে আসতে পারে যে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স আর্মি এটা কোন দেশের সংগঠন, ঠিক আছে? মায়ানমারের হাতি কূটনীতি। হাতি কূটনীতিটা হচ্ছে, দেখেন, মায়ানমারের কিন্তু অত্যাধুনিক যুদ্ধ বিমান আছে। হ্যাঁ, বিশেষ করে হচ্ছে রাশিয়ান মেড সু সু 30, হ্যাঁ, সুখোই সুখোই 30 বিমান কিন্তু মায়ানমারের আছে। এবং এটা হচ্ছে রাশিয়া তাদেরকে দিয়েছে। কিন্তু আফসোসের বিষয়, আমাদের কিন্তু কোনো ধরনের উন্নত প্রযুক্তির যুদ্ধ বিমান নাই। কেন নাই? কারণ ভারত কিনতে মানা করছে। আমরা যে কোনো কিছু কেনার আগে ভারতে জিজ্ঞাসা করি, ভাই এটা কিনবো? ভারতকে, না না এটা কিনিস না, তোর এত কিছু কি দরকার? আমি আসি না, আমি বড় ভাই থাকতে তোর এত কিছু লাগে? প্রয়োজন নাই, বাংলাদেশ কিনে নাই। কিন্তু কথা উঠেছিল যে বাংলাদেশ কিছু অ্যাটাক হেলিকপ্টার কিনবে, বাংলাদেশ হচ্ছে রাফালে থেকে হচ্ছে আপনার রাফালে বিমান, যুদ্ধ বিমান কিনবে। রাফালে হচ্ছে ফ্রান্স মেড, হ্যাঁ, ফ্রান্সের হচ্ছে ডেজল্ট নামে একটা কোম্পানি আছে, সেই কোম্পানির বিমান হচ্ছে রাফালে। তারপরে বাংলাদেশ হচ্ছে ইউরো ফাইটার টাইফুন কিনবে, হ্যাঁ, এটাও কথা হচ্ছিল। হ্যাঁ, তারপরে বাংলাদেশ হচ্ছে হচ্ছে রাশিয়া থেকে সুখোই কিনবে, এগুলোরও আসলে কথা ছিল। তো কিন্তু কোনোটাই আসলে কেনা হয় নাই, কারণ একমাত্র কারণ হচ্ছে ভারত। আপনারা জানেন লালমনিরহাটে বাংলাদেশ একটা বিমানবন্দর আছে, প্রায় 1200 একর। এই জায়গাটা বাংলাদেশ ইউটিলাইজ করতে পারছে না একমাত্র ভারতের আপত্তির কারণে। কারণ তাদের আশঙ্কা যে এখানে যদি বিমান ওঠানামা করে সেটা ভারতের জন্য হুমকি স্বরূপ। কিন্তু বাংলাদেশের তো আসলে সমস্যা হচ্ছে, সবসময় বাংলাদেশের সরকার যারা বসে সেখানে আসলে ভারতের সাপোর্ট থাকে। তো এই কারণে দেখা যায় যে আগে ভারতীয় স্বার্থটাই দেখা হয়। ওকে, এরপরে আসেন যে মায়ানমার হাতি কূটনীতি। মায়ানমার রাশিয়া থেকে কিছু সুখোই বিমান কিনে এবং তারা কম দামি ওই বিমানগুলো পায়। তো এটার হচ্ছে কৃতজ্ঞতা স্বরূপ মায়ানমার রাশিয়াকে কিছু হাতি উপহার দেয়। তো এটাকে মূলত বলা হয় মায়ানমারের হাতি কূটনীতি। এখানে প্রশ্ন আসতে পারে কি, যে হাতি কূটনীতির সাথে কোন দুইটা দেশ জড়িত? মায়ানমার এবং হচ্ছে রাশিয়া, ঠিক আছে? এরপরে আমরা চলে যাব দ্বীপ দেশ শ্রীলঙ্কাতে। শ্রীলঙ্কার পূর্ব নাম হচ্ছে সিলন। শ্রীলঙ্কার প্রশাসনিক রাজধানীর নাম হচ্ছে শ্রী জয়বর্ধনেপুরে কোট্টে। আর বাণিজ্যিক রাজধানীর নাম হচ্ছে কলম্বো। অ্যাডামস পিক, এটা হচ্ছে একটা বিখ্যাত জায়গা। ধারণা করা হয় মুসলমানদের আদম আলাহিসাল্লাম এইখানে প্রথম পা রেখেছিলেন। আর খ্রিস্টানদের ক্ষেত্রে হচ্ছে অ্যাডাম, তিনি প্রথম এখানে পা রেখেছিলেন। এলিফ্যান্ট পাস, এটা হচ্ছে শ্রীলঙ্কার একটা গুরুত্বপূর্ণ জায়গা। এগুলোর নামগুলো ইম্পর্টেন্ট, যে এলিফ্যান্ট পাস কোন জায়গায় অবস্থিত, এরকম আসতে পারে। শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে হরিণী অমরা সুরিয়া। তার সরকারি বাসভবনের নাম হচ্ছে টেম্পল ট্রি। আর প্রেসিডেন্টের নাম হচ্ছে অনুরা কুমারা দিশা নায়েকে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। তার দলের নাম হচ্ছে ন্যাশনাল পিপলস পাওয়ার। শ্রীলঙ্কার প্রেসিডেন্টের মেয়াদ কত, এটা প্রয়োজন নাই। শ্রীলঙ্কাতেই হচ্ছে প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন শ্রীমব বন্দর নায়েকে, যিনি শ্রীলঙ্কাতে নির্বাচিত হন 1960 সালে। শ্রীলঙ্কার প্রাচীন রাজধানীর নাম হচ্ছে অনুরাধাপুর। আর শ্রীলঙ্কার সাংস্কৃতিক রাজধানী বলা হয় ক্যান্ডিকে। এলডিটিই, লিবারেশন টাইগার্স অফ তামিল এলএম, বা হচ্ছে তামিল টাইগার। মূলত শ্রীলঙ্কার একটা জায়গা আছে জাফনা, এই যে এই অঞ্চল হচ্ছে জাফনা। এই জাফনাতে মানুষজন শ্রীলঙ্কা থেকে আলাদা হতে চাচ্ছিল। তখন শ্রীলঙ্কাতে সিভিল ওয়ার, শ্রীলঙ্কাতে তারা, শ্রীলঙ্কার মানুষজন বা শ্রীলঙ্কা সিভিল ওয়ারের সম্মুখীন হয়েছিল। তো 2009 সালে হচ্ছে এই সিভিল ওয়ারটা বন্ধ হয়। এবং এই শ্রীলঙ্কার তামিল টাইগারের সাথে শ্রীলঙ্কান সেনাবাহিনীর মধ্যস্থতাকারী হিসেবে একটা দেশ কাজ করেছিল, সেই দেশের নাম হচ্ছে নরওয়ে। নরওয়ে কেন কাজ করেছিল? কারণ নরওয়েতে বিশ্বের তামিল যে জনগণ, তার মধ্যে সব থেকে বেশি মানুষ নরওয়েতে বাস করে। তো এই কারণে নরওয়ে এখানে মধ্যস্থতা করেছিল। এটা এখানে খুব একটা গুরুত্বপূর্ণ না, এটা হচ্ছে নাইস টু নো, কেউ চাইলে এটা স্কিপ করতে পারেন। ভুটান, ভুটানকে বলা হয় দ্য ল্যান্ড অফ থান্ডার ড্রাগন, কারণ হচ্ছে ভুটানে প্রচুর বজ্রপাত হয়, এই কারণে তাকে দ্য ল্যান্ড অফ থান্ডার ড্রাগন বলা হয়। ভুটানের ভাষা হচ্ছে দোজংখা, এবং ভুটানের মুদ্রা হচ্ছে গুলট্রাম। ভুটানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে শেরিম তোবগে। বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশ হচ্ছে ভুটান, এবং বিশ্বের একমাত্র কার্বন নেগেটিভ স্ট্যাটাস অর্জনকারী দেশ হচ্ছে ভুটান।
তবে ভুটান এখন কিন্তু আর একমাত্র কার্বন নেগেটিভ নাই। এখন হচ্ছে আপনার 4টা দেশ হয়ে গিয়েছে। তবে এটাকে আপনি বলতে পারেন যে প্রথম, একমাত্র না বলে আপনি বলতে পারেন যে ভুটান হচ্ছে প্রথম কার্বন নেগেটিভ স্ট্যাটাস অর্জনকারী দেশ। কার্বন নেগেটিভ কি জিনিস? কার্বন নেগেটিভ হচ্ছে আমাদের যে পরিবেশ বা বায়ুমণ্ডল, এইখানে আমরা প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড ছাড়ি বা কার্বন মনোঅক্সাইড ছাড়ি। সেটার ম্যাক্সিমামটাই আসে হচ্ছে এই যে জ্বালানি পোড়ানোর কারণে। তো ভুটান হচ্ছে এমন একটা দেশ, এইটাকে, এই যতটুকু কার্বন ডাই অক্সাইড বা কার্বন মনোক্সাইড বাতাসে যায়, ভুটানে এত পরিমাণ গাছপালা আছে, সেইটা দিয়ে এই কার্বন ডাই অক্সাইডটা নিউট্রালাইজ হয়ে যায়। এবং শুধু নিউট্রালাইজই হয় না, সেটা অনেকটা কমে যায় স্বাভাবিক থেকেও। এই কারণে বলা হয়, এটাকে বলা হয় কার্বন নেগেটিভ। আর ভুটান জাতীয় সুখ বা গ্রস ন্যাশনাল হ্যাপিনেসকে তাদের অর্থনৈতিক মানদণ্ড হিসেবে গ্রহণ করেছে। গ্রস ন্যাশনাল হ্যাপিনেসটা আসলে কি? এটা সংক্ষিপ্ত হচ্ছে জিএনএইচ। বাংলাদেশের যেমন আমরা জিডিপিতে দিয়ে আমাদের অর্থনৈতিক হিসাব করি, ভুটান হচ্ছে জিএনএইচ দিয়ে তাদের অর্থনৈতিক হিসাব করে। তো জিএনএইচ আসলে কি কি থাকে? এখানে থাকে হচ্ছে যে আপনি আসলে কত ক্লাস পর্যন্ত পড়েছেন, মানুষের চিকিৎসা সেবাটা কেমন পাচ্ছে, সাক্ষরতার হার কত, এগুলো দিয়ে আসলে জিএনএইচটা হিসাব করা হয়। ভুটানের সাথে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক, কারণ বাংলাদেশের স্বীকৃতি দানকারী প্রথম দেশ হচ্ছে ভুটান, এবং ভুটানের সাথেই বাংলাদেশের একটা দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তি আছে, যেটাকে বলা হয় প্রিফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট। এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে 6 ডিসেম্বর 2020 সালে। এই চুক্তির আওতায় ভুটানের 34টা পণ্য বাংলাদেশের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পায়, এবং বাংলাদেশের 100টা পণ্য ভুটানের বাজারে হচ্ছে শুল্কমুক্ত প্রবেশাধিকার পায়। বাংলাদেশের সাথে ভুটানের কিন্তু ট্রানজিট চুক্তিও আছে, যেটা স্বাক্ষরিত হয়েছে 2023 সালে। এটা প্রয়োজন নাই, জাস্ট নাইস টু নো এটা, কারণ যেহেতু এটা আওয়ামী লীগ আমলে স্বাক্ষরিত হয়েছে, তো এটা খুব একটা ইম্পর্টেন্ট না। তো যাই হোক, তারপরও এটা পড়বেন যে ভুটানের সাথে আমাদের ট্রানজিট চুক্তি আছে। ডোকলাম নামে ভুটানের একটা জায়গা আছে। এই জায়গাটা হচ্ছে ভুটান এবং চীনের, ভারত এবং ভুটান না, মূলত ভুটান এবং চীনের সাথে হচ্ছে এটা একটা বিরোধপূর্ণ অঞ্চল। এবং এই অঞ্চলটা ভুটান নিজেদের বলে দাবি করে, এবং এই দাবির পেছনে আবার ভারত ভুটানকে সাপোর্ট দেয়। কারণ আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে শত্রু শত্রু হচ্ছে আমার বন্ধু। তো ভারতের এখানে ভুটানের শত্রু চীন, এই কারণে ভারত এখানে ভুটানকে সাপোর্ট দিচ্ছে। তাহলে ডোকলাম এটা হচ্ছে চীন এবং ভুটানের মধ্যে একটা বিরোধপূর্ণ অঞ্চল। এরপরে আমরা চলে যাব নেপালে। নেপালে রাজতন্ত্র ছিল অনেক বছর। 2008 সালে হচ্ছে তাদের রাজতন্ত্র বিলুপ্ত হয়। তাদের সর্বশেষ রাজার নাম ছিল জ্ঞানেন্দ্র। রাজধানী হচ্ছে কাঠমান্ডু, মুদ্রা হচ্ছে রুপি। ভারত এবং নেপালের মধ্যে 3টা বিরোধপূর্ণ অঞ্চল আছে। এই অঞ্চলগুলোর নাম হচ্ছে লিপুলেখ, লিম্পুয়াধুয়া, কালাপানি। এই 3টা অঞ্চল, এই 3টা অঞ্চলের নামগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট: কালাপানি, লিম্পুয়াধুয়া এবং হচ্ছে লিপুলেখ। ঠিক আছে? তো এই 3টা অঞ্চল অঞ্চল ভারতের সাথে নেপালের হচ্ছে বিরোধপূর্ণ অঞ্চল, এবং এগুলো নেপাল নিজেদের বলে দাবি করে। এবং এইখানে আবার নেপালকে সাপোর্ট দেয় হচ্ছে চীন, যে এগুলার, যেহেতু এখানে ভারতের বিরুদ্ধে, এই কারণে হচ্ছে নেপাল এই সাপোর্টটা পাচ্ছে। ঠিক আছে? মালদ্বীপ। মালদ্বীপ হচ্ছে পৃথিবীর সব থেকে নিচু অঞ্চল, পৃথিবীর সব থেকে নিচু দেশ হচ্ছে মালদ্বীপ। হ্যাঁ, এবং এই যে সমুদ্রের পানির উচ্চতা বাড়ছে, এর মধ্যে সবার প্রথমে যে দেশটা ডুববে সেটা হচ্ছে মালদ্বীপ। তো মালদ্বীপ হচ্ছে ভারত মহাসাগরে অবস্থিত। এই যে দেখেন, এই যে অঞ্চলটা হচ্ছে মালদ্বীপস, এই অঞ্চলটা হচ্ছে মালদ্বীপস। মালদ্বীপে রাজধানী হচ্ছে মালে, মুদ্রার নাম হচ্ছে রূপাইয়া। বিশ্বের সব থেকে নিচু দেশ হচ্ছে মালদ্বীপ। মালদ্বীপে কোনো নিজস্ব সেনাবাহিনী নাই। মালদ্বীপ হচ্ছে এই সমুদ্রের তলদেশের যে তারা ডুবে যাচ্ছে, এটার ভয়াবহতা প্রকাশ করার জন্য 2009 সালে মালদ্বীপের মন্ত্রিসভার বৈঠক বসেছিল সমুদ্রের নিচে। ঠিক আছে? বর্তমান মালদ্বীপের প্রেসিডেন্টের নাম হচ্ছে মোহাম্মদ মুইজ্জু। মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্টের নাম দিয়াগো গার্সিয়া। এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সামনে যে কোনো পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট। দিয়াগো গার্সিয়া এইটা হচ্ছে ভারত মহাসাগরে অবস্থিত একটা আর্কিপেলাজো। আর্কিপেলাজো মানে হচ্ছে দ্বীপপুঞ্জ। হ্যাঁ, একটা দ্বীপ যদি হয় সেটাকে একটা দ্বীপ বলে, আইল্যান্ড বলে। কিন্তু যদি অনেকগুলো দ্বীপ হয় সেগুলোকে বলা হয় আর্কিপেলাজো। এই যে বিশাল অঞ্চলটা, এটা হচ্ছে একটা আর্কিপেলাজো বা দ্বীপপুঞ্জ। তো এই দ্বীপপুঞ্জটা, এইটা হচ্ছে আপনার চাগোস দ্বীপপুঞ্জ নামে পরিচিত। এটা মূলত ছিল মরিশাসের অংশ, কিন্তু এই অঞ্চলটা দখল করে নেয় হচ্ছে ইউকে। ইউকে দখল করে এখানে সামরিক ঘাঁটি তারা তৈরি করে, এবং ইউকে তার বন্ধু ইউএসও কেও এখানে সামরিক ঘাঁটি তৈরি করতে সহায়তা করে। অর্থাৎ ইউএস এর সামরিক ঘাঁটিও কিন্তু চাগোস আর্কি পেলাজোতে আছে।
আরো স্পেসিফিক ভাবে বললে এই চাগোস আর্কিপেলাগোর একটা দ্বীপের নাম হচ্ছে দিয়াগো গার্সিয়া। এই দিয়াগো গার্সিয়াতে হচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে দিয়াগো গার্সিয়া কোন মহাসাগরে অবস্থিত? ভারত মহাসাগরে অবস্থিত। ঠিক আছে, ওকে। এরপরে আমরা সর্বশেষ যেটা পড়বো সেটা হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তানকে বলা হয় গ্রেভইয়ার্ড অফ এম্পায়ার্স। কেন বলা হয়? কারণ আফগানিস্তানে কোনো পরাশক্তি এসে সুবিধা করতে পারেনি। আফগানিস্তানে ব্রিটিশরা এসে সুবিধা করতে পারেনি, আফগানিস্তানে যুক্তরাষ্ট্র এসে সুবিধা করতে পারেনি, আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়ন এসেও সুবিধা করতে পারেনি। এই কারণে আফগানিস্তানকে বলা হয় গ্রেভইয়ার্ড অফ এম্পায়ার্স। তো আফগানিস্তান হচ্ছে দক্ষিণ এশিয়ার প্রথম স্বাধীন দেশ। দক্ষিণ এশিয়ার প্রথম স্বাধীন দেশ হচ্ছে আফগানিস্তান। 1919 সালে তারা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পেয়েছিল। প্রধান জাতি হচ্ছে পশতুন। আফগান বর্তমানে তালেবান সরকার দ্বারা পরিচালিত হচ্ছে। আফগানিস্তানের কিছু বিখ্যাত শহরের মধ্যে রয়েছে কাবুল, কান্দাহার, হেরাত, মাজারি শরীফ ইত্যাদি। আফগানিস্তানে পৃথিবীর সব থেকে বড় বৌদ্ধ মূর্তি ছিল আফগানিস্তানের বামিয়ান শহরে, তবে এটা এখন আর নাই। তালেবান সরকার এটা ভেঙে ফেলেছে। দেখেন কি বিশাল একটা মূর্তি, এই যে মানুষগুলো কত ছোট, কি বিশাল একটা মূর্তি ছিল। তো এটা ছিল আফগানিস্তানের বামিয়ান শহরে, এটা কিন্তু বর্তমানে আর নাই। আফগানিস্তান এবং পাকিস্তান এই দুটো দেশ সীমানা শেয়ার করে এবং তাদের এই সীমানাটার নামে একটা নাম আছে, এই নামটা হচ্ছে ডুরান্ড লাইন। আফগানিস্তান এবং পাকিস্তানের সীমানার নাম হচ্ছে ডুরান্ড লাইন। এবং এই আফগানিস্তান এবং পাকিস্তানের একটা গিরিপথ নিয়ে তাদের হচ্ছে বিরোধ আছে। সেই বিরোধটা না, সেই গিরিপথের নাম হচ্ছে খাইবার পাস বা খাইবার গিরিপথ। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকের মোটামুটি অংশ। আমরা একটু রিকেপ করে আসি, আপনারা কেউ যায়েন না, আপনাদেরকে কিছু প্রশ্ন করা হবে গুরুত্বপূর্ণ। এগুলা করলে মোটামুটি আপনাদের ক্লাসের পরোটা ক্লাসই হয়ে যাবে। আমি একটু রিকেপ করে নিই আগে। তাহলে আমরা এখানে রিকেপটা করব হচ্ছে এইখান থেকে আমরা রিকেপ করি যে ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যে আমরা দেখলাম টোটাল 54টা অভিন্ন নদী রয়েছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে। ফারাক্কা এটা হচ্ছে গঙ্গা নদীর উপরে অবস্থিত। বাংলাদেশ থেকে 11 মাইল বা 16.5 কিলোমিটার দূরে অবস্থিত হচ্ছে এই নদীটা, সরি এই বাঁধটা। এইখানে হচ্ছে আপনার 16ই মে হচ্ছে ফারাক্কা দিবস। তারপরে আমরা দেখলাম তিস্তা বাঁধ, এই সরি এর আগে আমরা দেখলাম ফারাক্কার নিয়ে গঙ্গার পানি বন্টন চুক্তি। এই গঙ্গার পানি বন্টন চুক্তিটা এটা স্বাক্ষরিত হয়েছিল 1996 সালে। টোটাল মেয়াদ হচ্ছে 30 বছর এবং এটা 2026 সালে মেয়াদটা শেষ হয়ে যাবে। পরে আমরা দেখলাম হচ্ছে এখানে বাংলাদেশের কি কি ক্ষতি হয়। তিস্তা নিয়ে আমরা দেখলাম যে এটার স্থানটা হচ্ছে জলপাইগুড়ি এবং এটার নাম হচ্ছে গজলডোবা তিস্তা ব্যারেজ। এরপরে আমরা দেখলাম হচ্ছে টিপাই মুখ বাঁধ, এটা এখনো তৈরি হয় নাই, হওয়ার কথা রয়েছে। মণিপুরের মণিপুর রাজ্যে এটা হওয়ার কথা আছে, বরাক এবং তুইভাই নদীর উপরে। বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় 9 মার্চ 1972, মেয়াদ হচ্ছে 25 বছর ছিল। সীমান্ত বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 16ই মে 1974। বাংলাদেশ অনুমোদন করেছিল 1974 সালে, ভারত অনুমোদন করে 2015 সালে। এরপরে আমরা দেখলাম মায়ানমার। মায়ানমারের রাজধানী নেপিদো, মুদ্রা হচ্ছে কিয়াট। প্রধান নৃতাত্ত্বিক গোষ্ঠীর নাম হচ্ছে বামার। মায়ানমারের সীমান্ত জেলা হচ্ছে বান্দরবন, রাঙ্গামাটি, কক্সবাজার। মায়ানমারের এগুলো হচ্ছে বাংলাদেশের জেলা যেগুলো মায়ানমারের সীমান্তবর্তী। এর মধ্যে রাঙ্গামাটির সাথে ভারত এবং মায়ানমার দুইটারই সীমান্ত রয়েছে। মায়ানমারের যে দুইটা রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে চীন এবং রাখাইন। মংডু হচ্ছে দুইটা দেশের মধ্যে একটা সীমান্ত এলাকা এবং বাংলাদেশ মায়ানমারের মাঝখান দিয়ে চলে গিয়েছে নাফ নদী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের অধিকারে ছিল মায়ানমার। পরবর্তীতে জাপান পরাজিত হয়ে ব্রিটিশদের কাছ থেকে মায়ানমার স্বাধীনতা পায়। মায়ানমার সামরিক বাহিনীর নাম তাতমাদো এবং সীমান্তরক্ষী বাহিনীর নাম হচ্ছে বিজিপি। সংবিধান পূরণ হয় 2008 সালে। 25% আসন, সংসদীয় আসন সামরিক বাহিনীর জন্য সংরক্ষিত থাকে। মায়ানমারের জাফরানি আন্দোলন হয়েছিল 2007 সালে। তারপরে আমরা দেখলাম অং সান সু চির রাজনৈতিক দল হচ্ছে এনএলডি। মায়ানমারের সামরিক বাহিনী এনএলডি ক্ষমতায় লাভ করা 2015 সালের পরে, সাধারণ নির্বাচনের পরে মায়ানমারে এনএলডি ক্ষমতায় আসে। তারা 5 বছর ক্ষমতায় ছিল, পরবর্তীতে আবারও সামরিক বাহিনী মায়ানমারের ক্ষমতা দখল করে নেয়। রোহিঙ্গা জনগোষ্ঠী, রাখাইনের মুসলিম জনগোষ্ঠী হচ্ছে রোহিঙ্গা। সর্বশেষ 2017 সালে তাদের উপরে ইথনিক ক্লিনসিং চালানো হয়, তখনই হচ্ছে বাংলাদেশের রোহিঙ্গাদের ঢল নামে। রোহিঙ্গারা বর্তমানে হচ্ছে টেকনাফের কুতুপালং শরণার্থী শিবির এবং ভাসানচরে আছে। ইউনাইটেড লিগ অফ আরাকান, এদের সশস্ত্র সংগঠন হচ্ছে আরাকান আর্মি। তারপরে গডস আর্মি, এটা মায়ানমারের খ্রিস্টান দের একটা গেরিলা সংগঠন। রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন, এটার সশস্ত্র বাহিনী হচ্ছে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি। অপারেশন 1027,
এটা হচ্ছে মায়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর মিলিত আক্রমণ। এখানে আক্রমণে মূল ভূমিকা পালন করেছিল থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স। এই থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের মধ্যে রয়েছে আরাকান আর্মি, তাং ন্যাশনাল লিবারেশন আর্মি, মায়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি। তারপরে দেখলাম মায়ানমারের হাতি কূটনীতি। শ্রীলঙ্কার পূর্ব নাম হচ্ছে সিলন, প্রশাসনিক রাজধানী শ্রী জয়বর্ধনেপুরে কুট্টে, বাণিজ্যিক রাজধানী হচ্ছে কলম্বো। অ্যাডামস পিক, এলিফ্যান্ট পাস এগুলো শ্রীলঙ্কায় অবস্থিত। হরিণী অমরাসুরিয়া শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হচ্ছে অনুরা কুমার দিশানায়েকে। তারপরে ভুটান বজ্র রাখনের দেশ বলা হয়, ভাষা দুচংখা, মুদ্রা হচ্ছে গুলট্রাম, প্রধানমন্ত্রী শরিং তোবগে। ভুটানের সাথে বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয় 6 ডিসেম্বর 2020। ডোকলাম উপত্যকা নিয়ে ঝামেলা রয়েছে ভুটান এবং চীনের। নেপালের রাজতন্ত্রের অবসান হয় 2008 সালে। সর্বশেষ রাজা হচ্ছে জ্ঞানেন্দ্র, রাজধানী কাঠমান্ডু, মুদ্রা হচ্ছে রুপি। ভারত নেপালের মধ্যকার বিরোধপূর্ণ অঞ্চল হচ্ছে কালাপানি, লিম্পুধোয়া, লিপু লেক। মালদ্বীপ এটা ভারত মহাসাগরের মধ্যে একটা দ্বীপপুঞ্জ। পৃথিবীর সব থেকে নিচু দেশ হচ্ছে মালদ্বীপ। বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে মোহাম্মদ মুইজ্জু দিয়াগো গার্সিয়া। চাগোস আর্কিপেলাগোর একটা জায়গা হচ্ছে দিয়াগো গার্সিয়া, এখানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। আফগানিস্তান, এই আফগানিস্তানকে বলা হয় গ্রেভিয়ার্ড অফ এম্পায়ার। এটা একটা ল্যান্ডলক কান্ট্রি বা স্থল বেষ্টিত দেশ। দক্ষিণ এশিয়ার প্রথম স্বাধীন দেশ আফগানিস্তান। প্রধান জাতি পশতুন। বর্তমান দেশটি তালেবান সরকার পরিচালনা করছে। আফগানিস্তানের শহর রয়েছে কাবুল, কান্দাহার, হেরাত, মাজারি শরীফ। পৃথিবীর সর্বোচ্চ মূর্তি বৌদ্ধ মূর্তির অবস্থান ছিল আফগানিস্তানের বামিয়ানে। আফগানিস্তান এবং পাকিস্তানের সীমানা রেখার নাম হচ্ছে ডুরান্ট লাইন। খাইবার গিরিপাত নিয়ে দুটো দেশের মধ্যে বিরোধ রয়েছে। তাহলে এই ছিল আমাদের আজকের হচ্ছে ক্লাস। আমি এখন আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা হচ্ছে উত্তর করবেন, ঠিক আছে? বলবেন যে প্রথমে বলবেন মায়ানমারের রাজধানীর নাম কি? মায়ানমারের রাজধানীর নাম নেপিদো। গুড, মায়ানমারের রাজধানীর নাম হচ্ছে নেপিদো। ওকে। আম, মায়ানমারের সাথে বাংলাদেশের কয়টা জেলার সীমানা রয়েছে? কয়টা জেলার সীমানা রয়েছে? তিনটা জেলার সীমানা রয়েছে। তিনটা জেলার সীমানা রয়েছে। ওকে। একজন বলেছেন এত পড়া, আরো আগে ক্লাস হলে ভালো হতো। আরো আগে কবে? মানে আরো আগে বলতে আপনি কবে বোঝাচ্ছেন? আরো আগে কবে? আমরা কিভাবে আরো আগে আপনাদের ক্লাসগুলো দিতাম? প্রতিদিনই তো দুইটা করে ক্লাস হচ্ছে, কিন্তু আরো আগে কবে আপনি? মাঝখানে কয়েকদিন গ্যাপ ছিল, হ্যাঁ মাঝখানে কয়েকদিন গ্যাপ ছিল, সে ঠিক আছে। মাঝখানে কয়েকদিন হচ্ছে গ্যাপের মধ্যে পড়েছে যে আপনাদের এখানে 47-এর জন্য আমরা কিছুটা গ্যাপ দিয়েছিলাম। হুম, ওইখানে অনেকেই 47-এর জন্য পড়াশোনা করেছেন। এখন আগে হোক পরে হোক এই পড়াশোনাগুলো আসলে আপনাকে করতে হতোই। এরপরে বলবেন হচ্ছে যে দিয়াগো গার্সিয়া এটা কোন দ্বীপপুঞ্জের অংশ? দিয়াগো গার্সিয়া, চাগোস দ্বীপপুঞ্জের অংশ হচ্ছে দিয়াগো গার্সিয়া। এবং এই দিয়াগো গার্সিয়া থেকে কিন্তু ইরান অপারেশন মিডনাইট হ্যামার পরিচালনা করেছিল। অপারেশন মিডনাইট হ্যামার পরিচালনা করেছিল, ঠিক আছে? জি, তালেবান হচ্ছে একটা রাজনৈতিক দলের নাম। ফ্রেশারদের জন্য অনেক পড়া হয়ে যায়, কভার করা যায় না। এটার সলিউশন কি বলেন তো? এটার সলিউশনটা কি? এটার সলিউশনটা কি বলেন তো? দেখেন, সলিউশনটা হচ্ছে আমাদের ব্রেইনের হচ্ছে একটা ক্ষমতা আছে। ব্রেইনের ওই ক্ষমতাটা হচ্ছে আমরা ব্রেইনকে চাইলে ট্রেন করতে পারি। হ্যাঁ, বেশি বেশি পড়ার ক্ষেত্রে আমরা ট্রেন করতে পারি। তো এখন এইটা অভ্যাসের ব্যাপার। দেখবেন যারা ডাক্তারি পাশ করে অথবা অবশ্য আপনাদের আইডিয়া নাও থাকতে পারে, যদি কোনো বন্ধু বান্ধব থাকে ডাক্তারির, সেটা আপনারা এটা দেখতে পারেন। তো তারা প্রচুর পড়তে পারে, হ্যাঁ। কিন্তু আমরা হচ্ছে যে এত পড়ার সাথে অভ্যস্ত না। কেন অভ্যস্ত না? কারণ হলো আপনারা ক্যাম্পাস লাইফে এত পড়াশোনা করছেন, অনার্স যে পাশ করে আসছেন এত পড়াশোনা করেছেন, পরীক্ষার আগের দিন পড়ছেন, পরীক্ষার আগের রাতে পড়ে পাশ করছেন। যারা ভালো ছাত্র ছিল তারা হয়তো একটু বেশি পড়াশোনা করতেন, কিন্তু পরীক্ষার আগে পড়ে আপনি পাশ করতেন। শেষ শেষ 2 মাসও না, কিসের শেষ 2 মাস, ও আচ্ছা যদি ইয়ার সিস্টেম হয় সেক্ষেত্রে হলো শেষ 2 মাস, ঠিক আছে। আপনারা বেশি পড়ে, অল্প স্বল্প পড়ে আপনারা পাশ করেছেন। কিন্তু আমাদের, আপনি একটু যদি হাই স্কুলের কথা চিন্তা করেন, হ্যাঁ, বা যদি আপনি কলেজের কথা চিন্তা করেন, কলেজের যে সিলেবাসটা, কলেজের সিলেবাসটা কিন্তু হিউজ ছিল। 2 বছরের জন্য একটা হিউজ সিলেবাস, আসলে 2 বছর না, আর একটু কম সময়। সেখানে আপনারা হচ্ছে যে
ওইটাকে আপনারা হচ্ছে যে শেষ করতে পেরেছেন। ঠিক আছে, কিন্তু এখন যেহেতু অভ্যাসটা হারাই গেছে এবং এখন যেহেতু চাকরির পড়াটা হচ্ছে যে আপনি নতুন করে পড়ছেন, এই কারণে আপনার কাছে এই সিলেবাসটা বিশাল মনে হচ্ছে। আর একটা কারণ হচ্ছে আপনি অ্যাপ্লাই করেছেন 49-এ, 49-এ আপনি অ্যাপ্লাই করেছেন, 49-এ সময় হচ্ছে কম এবং 49-এ সার্কুলারটা আউট অফ নো হেয়ার চলে আসছে। এখন আপনি দেখতেছেন যে হিউজ পড়া এবং আপনি এটা কমপ্লিট করতে পারতেছেন না। এখন এটা আসলে আমাদেরও দোষ না, এটা আসলে আপনারও দোষ না। এটা কার দোষ? এটা এটা কার দোষের এটা? দোষটা কার উপর চাপাবেন? পিএস এর উপরে চাপানো যায়, পিএস এর উপরে চাপানো যায়, ঠিক আছে। হ্যাঁ। তো এখন কথা হচ্ছে যে এই আপনার তাইলে এই অল্প সময়ে কম পড়াটা আপনি কিভাবে আহ কভার করবেন? কভার করার মেইন উপায়টাই হচ্ছে আপনার অল্প অল্প করে পড়া। অল্প অল্প করে পড়া মানে হচ্ছে একটু গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে পড়া, ঠিক আছে। ধরেন এই যে আপনি ক্লাসটা করছেন হচ্ছে দুই ভাগে, আপনার প্রথম টার্গেট থাকবে এই স্লাইডটা কভার করা, স্লাইডটা ঠিকঠাক মতো শেষ করা, ঠিক আছে। এবং আপনার এইটাও মাথায় থাকতে হবে যে 49 আমার হতে পারে, 49 আমার নাও হতে পারে। 49 হবেই আমার, আমি না পড়লে 49 হবে না, এটা যদি আপনি ভেবে রাখেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন দুই দিক থেকে। কোন দুই দিক থেকে? আপনার কাছে মনে হবে যে আপনি পড়তে পারতেছেন না, এই টেনশনে আপনি আরো পড়তে পারবেন না। এই যে আপনি পড়তে পারলেন না, আপনার প্রস্তুতি ভালো হবে না, আপনি পরীক্ষাতে আলটিমেটলি ফেল করবেন, ঠিক আছে। এবং এই ফেল করার কারণে আপনি আরো হতাশায় পড়ে যাবেন, আপনার আলটিমেটলি পড়া হবে না। সুতরাং এই মুহূর্তে সব থেকে ভালো যেটা দরকার বা প্রয়োজন সেটা হচ্ছে যতটুকু পারেন অতটুকু পড়া, ঠিক আছে। আপনার সর্বোচ্চ লিমিট যতটুকু, ততটুকু পড়া। এখানে এখানে আরেকটা ঝামেলা আছে, সেটা হচ্ছে ধরেন আমরা নর্মালি আমরা আমাদের সময়গুলো কেমনে কাটাই। আপনি একটু ধরেন, এখন যদি আপনি এই ক্লাস থেকে বের হলেন, আপনি এখন ক্লাস থেকে বের হবেন, ক্লাস থেকে বের হয়ে আপনি আপনার সময়টা কোথায় দেবেন একটু চিন্তা করেন তো। আপনি ফোনে হাত দিবেন, ফোনে হাত দিয়ে আপনি কই যাবেন? আপনি ফেসবুকে যাবেন। ফেসবুকে গিয়ে আপনি আপনি স্ক্রল করতে থাকবেন, স্ক্রল 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 করতেছেন, স্ক্রল করতেছেন, স্ক্রল করে থাকতেছেন। এটা অনেকের ক্ষেত্রে এটাই সত্য, অনেকের ক্ষেত্রে এটা সত্য। এখন আমরা হচ্ছে এইটাতে অভ্যস্ত হয়ে গেছি। হ্যাঁ, দেখবেন যে অনেকে এখানে আছেন যে ফোনের ফোন ধরেন আপনার, অনেকে আছেন দেখবেন যে ফোন যখন আপনারা চার্জে দেন তখন আপনার কাছে ভালো লাগে না, মনে হয় যে কিছু একটা নাই, হায় আমার ফোন কই। হ্যাঁ, এরপরে কিছু আপনি করতে পারতেছেন না এখন। হ্যাঁ, এরকম হয় কারণ আমাদের মনোযোগটা হচ্ছে চলে গিয়েছে। হ্যাঁ, মনোযোগটা হচ্ছে আমরা আমরা হচ্ছে ডিস্ট্রাকশনে হচ্ছে ভুগি, আমাদের এখন হচ্ছে মনোযোগ নাই। তো যাই হোক, এত কথা বলার মেইন থিমটাই হচ্ছে যে যতটুকু পারেন অতটুকু পড়বেন। আপনি যদি টার্গেট, এইটা টার্গেট সেট করেন যে আমাকে পারতেই হবে, এটা আপনাকে এক্সট্রা প্রেশার দিবে, ঠিক আছে। এক্সট্রা প্রেশার না নিয়ে আপনার সর্বোচ্চ যতটুকু সম্ভব অতটুকু আপনি পড়াশোনা করেন, ঠিক আছে। ওকে, এরপরে আসেন প্রশ্ন। পেহেলগাম থেকে প্রশ্ন আসতে পারে, সেটা তো সাম্প্রতিকের পড়া, ঠিক আছে, সেটা তো আপনার সাম্প্রতিক, ওটা সাম্প্রতিক আলোচনা করে দিব, সাম্প্রতিক ক্লাস আলাদা। আচ্ছা, এরপরে লেকচার বুকে অনেক অনেক তথ্য নেই। লেকচার বুকে অনেক তথ্য যেমন নাই, আবার হচ্ছে আপনার লেকচার বুকে আছে এরকম অনেক তথ্য স্লাইডে নাই। আপনারা স্লাইডটা পড়বেন, ঠিক আছে, স্লাইডটা পড়বেন। আচ্ছা, নেপালের কাহিনী, নেপালের কাহিনী না, নেপালের কাহিনী আপনার পরীক্ষাতে আসবে না। 100% শিওর থাকতে পারেন নেপালের কাহিনী পরীক্ষাতে আপনাদের পরীক্ষাতে আসবে না। কেন আসবে না? আমি বলছি কারণ আসবে না। আমি প্রশ্ন করব তো, বা প্রশ্ন যিনি করবেন তার সাথে আমার যোগাযোগ আছে, তো আমি বলে দিছি ভাই এসব এসব কাহিনী ফাহিনী দিয়েন না, তাহলে এই কারণে উনিও দিবেন না আর কি। শোনেন, এটা হচ্ছে আপনার ব্যাপারটা হইলো কোনগুলো আসবে এবং কোনগুলো আসবে না এটা হচ্ছে যে বোঝা যায়, বুঝছেন। আপনাদের পরীক্ষা হবে 10 অক্টোবর, নেপালের কাহিনী হয়েছে কয়দিন আগে, এটা আসবে না পরীক্ষাতে। হ্যাঁ, যেমন ধরেন এই যে আহ, সাম্প্রতিক যখন ক্লাস নিয়েছিলাম 47-এ, হ্যাঁ ওইখানেও হচ্ছে বলেছিলাম যে এগুলো আসলে আসবে না, এগুলো আসলে আসেও নাই, ঠিক আছে। নেপালের কাহিনী আসতে পারে, যদি আপনি এখন ব্যাংকের একটা পরীক্ষা দেন তাইলে নেপালের কাহিনী আসতে পারে, কিন্তু বিসিএস এ নেপালের কাহিনী আসবে না। আসতে পারে সেটা হচ্ছে 50তমতে আসতে পারে, আপনাদের আসবে না। আচ্ছা ওকে, চলেন আমরা আবারও প্রশ্নে ফেরত যাই। কি প্রশ্ন করছেন আবার? তালিবানরা আসলে কি চায়? আফগান কি মানুষজনরা কি তালেবান সাপোর্ট করে নাকি জোর করে দখল করছে?
এটার অনেক উত্তর হয়। আপাতত ওই দিকে আমি যাচ্ছি না, আপাতত আমি আগে ক্লাসটা আগে শেষ করি ফর্মালি, ঠিক আছে? আচ্ছা বলেন, বলবেন আমাকে যে পৃথিবীর প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রীর নাম কি? পৃথিবীর প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রীর নাম কি? শ্রীমাবহ বন্দরনায়েকে। শ্রীমাবহ বন্দরনায়েকে, শ্রীমা বন্দরনায়েকে, ওকে। শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি বলেন তো? শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? হরিণী অমরা সুরিয়া। হরিণী অমরা সুরিয়া, এটা হ্যাঁ, এটা অবশ্য লেস ইম্পর্টেন্ট, তারপরেও হচ্ছে যে মাঝে মধ্যে কিছু জিনিস আসলে এসে পড়ে, হ্যাঁ। কারণ হইলো শ্রীলঙ্কার সাথে আমাদের একটা সম্পর্ক আছে তো। কারণ শ্রীলঙ্কাতে বাংলাদেশ ওষুধ বিক্রি করে। তারপরে হচ্ছে যে শ্রীলঙ্কার যে কি বলে বিপ্লব, সেই বিপ্লব থেকে বাংলাদেশ অনুপ্রাণিত হয়েছে, বাংলাদেশে বিপ্লব হয়েছে। আবার শ্রীলঙ্কা ক্রাইসিসে পড়েছিল মাঝখানে, সেই অর্থনৈতিক সেই অর্থনৈতিক ক্রাইসিসের সময় শ্রীলঙ্কা কিন্তু বাংলাদেশ ঋণও দিয়েছিল। এই কারণে এই জিনিসগুলো হচ্ছে আপনার ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এরপরে এরপরে বলবেন হচ্ছে যে ডোকলাম, ডোকলাম নিয়ে কার ঝামেলা আছে? ডোকলাম, ডোকলাম নিয়ে কার ঝামেলা আছে? ভুটান এবং হচ্ছে চীন, ভুটান এবং হচ্ছে চীন, ওকে, ভুটান এবং চীনের ঝামেলা আছে। এরপরে বলেন যে বাংলাদেশের সাথে কোন তিনটা, সেভেন সিস্টার্স এর কোন তিনটার হচ্ছে সীমানা নাই? সীমানা নাই কোন তিনটার? হ্যাঁ, নাগাল্যান্ড, মণিপুর এবং হচ্ছে অরুণাচল প্রদেশ। নাগাল্যান্ড, মণিপুর এবং অরুণাচল প্রদেশের হচ্ছে সীমানা নাই, ওকে। তারপরে বলবেন যে পৃথিবীর সব থেকে বড় বৌদ্ধ মূর্তি ছিল আফগানিস্তানের কোথায়? পৃথিবীর সব থেকে বড় বৌদ্ধ মূর্তি ছিল আফগানিস্তানের কোথায়? বামিয়ানে। না, বামিয়ানে। তক্ষশিলা হচ্ছে পাকিস্তান, তক্ষশিলা পাকিস্তানে, বামিয়ানে হচ্ছে ছিল, ওকে। পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যে সীমারেখা, ওটার নাম কি ছিল? ওটার নাম কি? পাকিস্তান এবং আফগানিস্তানের সীমারেখার নাম কি? কোন লাইন? ডুরান্ড লাইন, ডুরান্ড লাইন, হ্যাঁ। এটা এটা ডুরান্ড হবে, হ্যাঁ, ডুরান্ড হবে, ডুরাল্ড না, ডুরান্ড হবে, ঠিক আছে, ওকে। তারপরে বলবেন হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে কোন পথটা নিয়ে হচ্ছে ঝামেলা আছে? কোন পথটা নিয়ে ঝামেলা আছে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে? খাইবার, খাইবার গিরি পাস, খাইবার পাস নিয়ে ঝামেলা আছে, খাইবার পাস নিয়ে ঝামেলা আছে, ওকে। তারপরে তারপরে বলবেন হচ্ছে তারপরে বলবেন হচ্ছে আম, মায়ানমারের, মায়ানমারের যে সামরিক বাহিনীর বিরুদ্ধে যে একটা আক্রমণ হয়েছিল, আহ, যে সশস্ত্র বাহিনীগুলা, ওইটার নাম কি ছিল? ওইটার নাম কি ছিল? অপারেশন 1027, হ্যাঁ, অপারেশন 1027, এটার নাম ছিল অপারেশন 1027। আচ্ছা, এরপরে বলবেন হচ্ছে এরপরে বলবেন হচ্ছে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স, হ্যাঁ, থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স এটার নাম ছিল। আচ্ছা, তারপরে বলেন যে অং সান সুচির রাজনৈতিক দলের নাম কি? অং সান সুচির রাজনৈতিক দলের নাম কি? অং সান সুচির রাজনৈতিক দলের নাম কি? এনএলডি, ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি, ওকে, লিগ অফ ডেমোক্রেসি, ওকে। তারপরে বলবেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী কয়টা? ভারত এবং বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী কয়টা? 54টা অভিন্ন নদী রয়েছে, ওকে। গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয় কবে? গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছে কবে? 1996 সালে। এটার মেয়াদ শেষ হবে কবে? মেয়াদ শেষ হবে কবে বলেন তো? মেয়াদ কবে শেষ হবে? 2026 সালে হচ্ছে মেয়াদটা শেষ হয়ে যাবে, ওকে। তারপরে বলবেন যে সিমলা চুক্তি, সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছে কবে? সিমলা চুক্তি, সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছে কবে? সিমলা চুক্তি, সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছে কবে? 1972, ওকে। 1972 সালে হচ্ছে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, ওকে। তারপরে আহ বলবেন হচ্ছে যে তাসখন্দ, তাসখন্দ এটা হচ্ছে কোন জায়গা? তাসখন্দ এটা কোন অঞ্চলের, কোন অঞ্চল এটা? তাসখন্দ উজবেকিস্তানের জায়গা হচ্ছে তাসখন্দ, তাসখন্দ, ওকে, উজবেকিস্তানের জায়গা হচ্ছে তাসখন্দ। আচ্ছা, এরপরে বলবেন হচ্ছে যে এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করেছে কোন প্রণালী? এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করেছে কোন প্রণালী? বাবেল মানদেব, বাবেল মানদেব প্রণালী, ওকে। তারপরে তারপরে বলবেন তারপরে হচ্ছে বলবেন যে তারপরে বলবেন বাবেল মানদেব প্রণালী যুক্ত করেছে কাকে? বাবেল মানদেব প্রণালী যুক্ত করেছে কাকে বলেন তো? বাবেল মানদেব প্রণালী যুক্ত করেছে কাকে? বাবেল মানদেব যুক্ত করেছে কাকে? লোহিত সাগর এবং হচ্ছে এডেন,
লোহিত সাগর এবং হচ্ছে এডেনকে যুক্ত করেছে বাব আল মানদেব। ওকে, সর্বশেষ প্রশ্ন করব। সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে যে সর্বশেষ প্রশ্ন করব হচ্ছে এশিয়া এবং ইউরোপের মধ্যে, এশিয়া এবং ইউরোপের মধ্যে হচ্ছে কোন পর্বতমালা রয়েছে? এশিয়া এবং ইউরোপের মধ্যে কোন পর্বতমালা রয়েছে? এশিয়া এবং ইউরোপের মধ্যে, এশিয়া এবং ইউরোপের মধ্যে কোন পর্বতমালা রয়েছে? ইউরাল পর্বতমালা রয়েছে। গুড। এশিয়া এবং ইউরোপের মধ্যে রয়েছে ইউরাল পর্বতমালা। ইউরাল পর্বতমালা। ইউরাল পর্বতমালা। ওকে, ঠিক আছে, আজকে এ পর্যন্তই।